আমরা গত ক্লাসে বার কাউন্সিলের দুইটা টপিক দিয়েছিলাম। প্রথম টপিকটা ছিল আপনার ক্যাননস রিলেটেড, আপনার প্রথম অধ্যায়, এটা মনে রাখার সূত্র দিয়েছিলাম PBLO স্কোয়ার, তারপর EBF A and B, এটা দিয়ে আমরা প্রথম অধ্যায়টা মনে রাখতে পারবো। তারপর দ্বিতীয় অধ্যায় যেটা আজকে আমরা দেখব, একটা সংক্ষিপ্ত সূত্র, এই সূত্রটা দিয়ে আমরা দ্বিতীয় অধ্যায় মনে রাখতে পারবো। তারপরে আমাদের যখন 4টা অধ্যায় শেষ হয়ে যাবে, এই 4টা অধ্যায় নিয়ে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে, অনেক কিছু অ্যানালাইসিস করব, কিন্তু আমাদের প্রাথমিকভাবে এই 4টা অধ্যায়ের নাম মুখস্থ করতে হবে। তো আমরা প্রথম অধ্যায়টা শেষ করছি, আজকে দ্বিতীয় অধ্যায় দেখব, তারপরের দিন তৃতীয় অধ্যায়, তারপরের দিন চতুর্থ অধ্যায়। এইভাবে পড়লে আমাদের আর কিছু পড়া বাকি থাকবে না ইনশাল্লাহ। তো সেই ধারাবাহিকতায় আপনারা লেগে থাকেন, দেখবেন যে 10টা ক্লাস, আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস, আমাদের 10টা ক্লাসের মধ্যে বার কাউন্সিল সব বার কাউন্সিলের 7টা সাবজেক্টেরই একটা আপনার সামারি আপনি পেয়ে যাবেন ঈদের আগে। ঈদের পর থেকে আমরা আমাদের অন্য সিস্টেমে আমরা পড়ব। তো এইটার সূত্রটা লিখেন, একটু একটা শর্ট সূত্র দিব। সূত্রটা হচ্ছে, আমি লিখতেছি, একটু খেয়াল করেন, কারণ এগুলো মুখস্থ করে মনে রাখা অনেকটা কষ্টকর। এপিপি এপিপি ওকে ম্যান, তারপরে হচ্ছে পরামর্শ দিব না লিখবেন। একজন লোক আইসা মনে করেন যে এপিপি কে বলতেছে যে এপিপি এপিপি বলতে, এপিপি আপনি ওনাকে পরামর্শ দিবেন না। আমাদের সব মনে রাখার সুবিধার্থে, ঠিক আছে, আমরা সূত্রটা ক্রিয়েট করছি। এপিপি ওকে ম্যান পরামর্শ দিবেন না। এপিপি বলতেছে ঠিক আছে ম্যান পরামর্শ দিব না, এপিপি ওকে ম্যান পরামর্শ দিব না, এটা বাংলায় লিখে নেন, পরামর্শ দিব না। ঠিক আছে সূত্রটা, এপিপি ওকে ম্যান পরামর্শ দিব না। ঠিক আছে, এপিপি ওকে ম্যান পরামর্শ দিব না। তো এ দিয়ে কি, এপিপির এ দিয়ে কি, এপিপির এ দিয়ে কি, আসক্তি। এপিপির এ দিয়ে কি, আসক্তি। এতে আসক্তি মানে কি, মামলার উপর আসক্তি হবে না। একজন অ্যাডভোকেট মামলার উপর কি হবে না, বিষয়বস্তুর উপর বা মামলার যে স্বার্থ আছে ওই স্বার্থের উপর কি হবে না, আসক্তি দেখাবে না বা আসক্তি প্রদর্শন করবে না বা আসক্তি হবে না। ঠিক আছে, এটা হচ্ছে আপনার এ দিয়ে আসক্তি। পি, পিতে হচ্ছে পূর্বে কোনো মক্কেলের পক্ষে মামলা করে থাকলে পরবর্তীতে তার বিপক্ষে মামলা পরিচালনা করবে না, পিতে পূর্বে। ঠিক আছে, দ্বিতীয় অধ্যায়ের পিতে হচ্ছে কি, পূর্বে। পূর্বে আপনার যদি, পূর্বে আপনার যদি, পিতে হচ্ছে পূর্বে, পূর্বে আপনার কোনো মক্কেলের পক্ষে মামলা পরিচালনা করে থাকলে, ঠিক আছে, পরবর্তীতে ওই মক্কেলের বিপক্ষে গিয়ে আর মামলা পরিচালনা করবে না। ঠিক আছে, আচ্ছা, তারপরের পি দিয়া কি, তার এপিপি, মনে আছে কারো প্রকাশ সূত্রটা? করবে না এরকম কিছু? প্রকাশ আচ্ছা, মামলার, হ্যাঁ, মামলার বিষয়বস্তুতে যদি কোনো স্বার্থ থাকে তাহলে কি করবে? হুম? প্রতিপক্ষের হ্যাঁ বলেন। মামলার প্রকাশ করবে, বিষয়বস্তুতে যদি আইনজীবীর প্রকাশ কোনো করবে। স্বার্থ থাকে বা সম্পর্ক থাকে তাহলে
জি পিতে হচ্ছে কি প্রতিপক্ষ। জি, প্রতিপক্ষের সাথে আইনজীবীর যদি কোনো সম্পর্ক থাকে বা মামলার বিষয়বস্তুতে কোনো স্বার্থ থাকলে নিজের মক্কেলকে এই বিষয়টা অবহিত করতে হবে। ঠিক আছে, তাহলে পি দিয়ে হচ্ছে কি প্রতিপক্ষ। প্রথম পিটা হচ্ছে আপনার পূর্ববর্তী মক্কেলের যদি কোনো মামলা পরিচালনা করে থাকেন তাহলে পরে আর সেই মক্কেলের বিপক্ষে মামলা পরিচালনা করবে না, কারণ তার সম্পর্কে তো সবকিছু অলরেডি জেনে গেছে। ঠিক আছে, আর এই যে 3 নাম্বার পিটা যেটা, সেটা হচ্ছে প্রতিপক্ষের সাথে আইনজীবীর যদি কোনো সম্পর্ক থাকে, ঠিক আছে, তাহলে সেই বিষয়টা মক্কেলকে জানাইতে হবে। ধরেন প্রতিপক্ষের সাথে যদি আপনার মামলার আইনজীবীর কোনো সম্পর্ক থাকে, তাহলে মামলার বিষয়বস্তুতে যদি কোনো স্বার্থ থাকলে আপনার সেটা যাও নানুকে বলো জুতা দিতে জামা দিতে বলো যাও। নিজের মক্কেলকে কি করতে হবে, জানাতে হবে। এই কথা বলেন না, জামা নিজের মক্কেলকে জানাইতে হবে। এটা হচ্ছে কি পরের পি, প্রতিপক্ষের। ঠিক আছে, আর ওকে ম্যান, ও দিয়া হচ্ছে আপনার উভয় পক্ষে মামলা পরিচালনা করা যাবে না। ঠিক আছে, আর আমরা দ্বিতীয় অধ্যায় পড়তেছি মক্কেলের সাথে সম্পর্ক আইনজীবীর। আর এই এ উ দিয়া বলতেছে যে উভয় পক্ষে মামলা পরিচালনা করা যাবে না। একজন আইনজীবীর বাদী বিবাদী দুই পক্ষেরই আপনার ইয়া হইতে পারবে না, অ্যাডভোকেট হইতে পারবে না। মানে উভয় পক্ষে কি করা যাবে না, মামলা পরিচালনা করা যাবে না। ঠিক আছে, উ দিয়া হচ্ছে কি উভয় পক্ষ। ঠিক আছে, বুঝতে পারছেন? উ দিয়ে কি উভয় তাই পক্ষ। পি একটা দিয়েছেন পূর্বের মামলায় ইয়ে করা যাবে না, আরেকটা পি দিয়ে কি প্রতিপক্ষের সাথে। প্রতিপক্ষের সাথে যদি প্রতিপক্ষের সাথে সম্পর্ক থাকছে সেটা না জানিয়ে মামলা করা যাবে। সেটা উকিলকে আপনার জানাইতে নিজের হবে মক্কেলকে জানাতে হবে। যে আমার প্রতিপক্ষের সাথে এই সম্পর্ক আছে। ঠিক আছে, বুঝছেন কিনা? আচ্ছা, আর উ দিয়ে হচ্ছে উভয় পক্ষে মামলা পরিচালনা করা যাবে না। ওকে, ইয়া দিয়ে হচ্ছে ক্রয়। ঠিক আছে, নিজের আপনার এই নিজের সম্পত্তির সাথে মক্কেলের সম্পত্তির আপনার সরি মামলার বিষয়বস্তু আইনজীবী ক্রয় মামলার করতে পারবে। বিষয়বস্তু ইয়া দিয়ে ক্রয়, ইয়া দিয়ে কি ক্রয়, মামলার বিষয়বস্তু ক্রয় করতে পারবে না। ইয়া দিয়ে ক্রয়। ঠিক আছে, কে দিয়ে কি ক্রয়, তার মানে মামলার বিষয়বস্তু কি ক্রয় করা যাবে না। তারপরে হচ্ছে চলে আসেন এম। এম দিয়ে হচ্ছে মিশ্রণ। এম দিয়ে কে মিশ্রণ। আইনজীবী তার নিজের সম্পত্তির সাথে মক্কেলের সম্পত্তি মিশাইতে পারবে না, মিশ্রণ ঘটাইতে পারবে না। নিজের সম্পত্তির সাথে মক্কেলের সম্পত্তি মিশানো যাবে না, মিক্সড করা যাবে না এম দিয়ে। ওকে ম্যান, এন। এন দিয়ে হচ্ছে কি, এন দিয়ে হচ্ছে নিয়োগপ্রাপ্ত না হয়ে একজন আইনজীবী তার পেশাগত ক্ষমতা বলে কাউকে আপনার নিয়োগপ্রাপ্ত না হয়ে কোনো আইনজীবী কাউকে কোনো পরামর্শ দিবে না। মামলার জন্য এন দিয়ে হচ্ছে নিয়োগ, নিয়োগপ্রাপ্ত না হয়ে কাউকে কোনো পরামর্শ দিবে না, এন দিয়ে নিয়োগ। ওকে, আচ্ছা। তারপর এই যে আপনার ওকে ম্যান পরামর্শ দিব না। ঠিক আছে, এটা হচ্ছে আপনার আরেকটা পয়েন্ট। এখানে হচ্ছে আইন ভঙ্গের পরামর্শ দিবে না। ঠিক আছে, 8 নম্বর পয়েন্ট কি, আইন ভঙ্গের পরামর্শ দিবে না। তাইলে এপিপি ওকে ম্যান পরামর্শ দিব না, এইটা আমরা ক্লিয়ার হয়েছি কিনা? এ দিয়ে হচ্ছে আসক্তি, যেহেতু মক্কেলের সাথে আইনজীবীর সম্পর্ক পড়তেছি, এতে আসক্তি, মক্কেলের সম্পত্তিতে আসক্তি হওয়া যাবে না। পি দিয়ে হচ্ছে পূর্ববর্তী মক্কেলের সাথে যদি আপনার মামলা লড়ে থাকে তার বিপক্ষে গিয়ে মামলা পরিচালনা করতে পারবে না। আর পি দিয়ে হচ্ছে প্রতিপক্ষের সাথে যদি আইনজীবীর কোনো সম্পর্ক থাকে সেটা মক্কেলকে জানাইতে হবে, তার মক্কেলকে।
আর উ দিয়ে হচ্ছে উভয় পক্ষে মামলা পরিচালনা করা যাবে না। কে দিয়ে হচ্ছে ক্রয় বিক্রয় করা যাবে না মামলার বিষয়বস্তু। আইনজীবী বলতে পারবে না যে আপনারটা আমার কাছে বিক্রি করে দেন। আর এম দিয়ে হচ্ছে মিশ্রণ ঘটানো যাবে না। ঠিক আছে? আইনজীবীর সম্পত্তির সাথে মক্কেলের সম্পত্তি একসাথে মিশায় ফেলা এই কাজটা করা যাবে না। আর এন দিয়ে কি? এন দিয়ে হচ্ছে নিয়োগপ্রাপ্ত না হয়ে আপনার কোনো পরামর্শ দিবে না। নিয়োগপ্রাপ্ত কাউকে পরামর্শ দিবে না। কাউকে পরামর্শ দিবে না। আর আরেকটা হচ্ছে এই যে পরামর্শ দিবে না যেটা বলছি, ওইটা দিয়ে হচ্ছে আইন ভঙ্গের পরামর্শ দিবে না বা কাউকে উৎসাহিত করবে না আইন ভঙ্গের জন্য। ঠিক আছে? সেটা বিভিন্ন কিছু হইতে পারে, আইন ভঙ্গের বিভিন্ন পরামর্শ আসতে পারে। এই সমস্ত পরামর্শ কি করবে না? দিবে না। না। ওকে? আচ্ছা, তারপরে আরো আছে 4টা পয়েন্ট, 5টা পয়েন্ট। আচ্ছা, তাহলে পরামর্শ দিবে না। ভাইয়া 8 নম্বর বিধিটা কি জানি বললেন? 8 নাম্বার বিধিটা হচ্ছে আপনার ওই যে নিয়োগপ্রাপ্ত না হয়ে কাউকে আপনার এই কোনো পরামর্শ দিবে না। নিয়োগপ্রাপ্ত না হয়ে একজন মক্কেলের জন্য নিয়োগপ্রাপ্ত হইতে হবে, নিয়োগপ্রাপ্ত না হয়ে পরামর্শ দিবে না। এন দিয়ে নিয়োগপ্রাপ্ত। আর আর তারপরের যেটা বলছি সূত্রের পরামর্শ দিবে না, এটা হচ্ছে কাউকে আইন না ভঙ্গের ভাইয়া, এটা আইন ভঙ্গের পরামর্শ দিবে না। ভঙ্গেরটা কি হবে? এটা হচ্ছে আইন পরেরটা। ভঙ্গের পরামর্শ দিবেন না। ঠিক আছে? এটা হচ্ছে 9 নাম্বারটা, আইন ভঙ্গের পরামর্শ দিবে না। 8 নাম্বার এটা আইন ভঙ্গের পরামর্শ দিবেন। 8 নাম্বার হচ্ছে নিয়োগপ্রাপ্ত না হয়ে আইন ভঙ্গের পরামর্শ দিবে না। তারপরেরটা আইন ভঙ্গের পরামর্শ দিবে না। চেন্নাই 8 নাম্বার হচ্ছে নিয়োগ না হয়ে পরামর্শ দিবে না। আর তারপরেরটাও আপনার ওই আপনার আসামির পক্ষে আপনার মামলা পরিচালনা করা একজন আইনজীবীর 7 নাম্বারটা হচ্ছে এটা নিয়োগপ্রাপ্ত না হয়ে পরামর্শ দিবে না। আর 8 নাম্বারটা হচ্ছে কাউকে আইন ভঙ্গের পরামর্শ দিবে না। এখানে কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 7টা। আর 8টা 8 হইবে। নাম্বারটা হচ্ছে ওই কাউকে আইন ভঙ্গের পরামর্শ দিবেন না। ভঙ্গের পরামর্শ দিবে না। বুঝছেন? জি ভাইয়া। দুইটাই পরামর্শ দিবে না। একটা হচ্ছে নিয়োগপ্রাপ্ত না হয়ে কোনো পরামর্শ দিবে না। এখন পরীক্ষায় যদি প্রশ্ন আসে নিয়োগপ্রাপ্ত না হয়ে পরামর্শ দিচ্ছে, এটা কত নাম্বার বিধির লঙ্ঘন হচ্ছে আসতে পারে। ঠিক আছে? 2 এর 7। হ্যাঁ, একটা প্রবলেম আসতে পারে। আর আরেকটা হচ্ছে আইন ভঙ্গের জন্য কোনো পরামর্শ দিবে না। ধরেন কাউকে ঘুষ দিতে বলতেছে, তাহলে কি এটা আইন ভঙ্গের পরামর্শ হচ্ছে? আইন ভঙ্গ 2 অথবা এর 8। কাউকে কি বলতেছে, তুই আরেকে মার আরেকে পিটা, তাহলে এগুলো কি হচ্ছে? আইন ভঙ্গের পরামর্শ হচ্ছে। তাহলে এগুলো কত? 8 বিধি দিয়ে 2 হচ্ছে। এর 8। 2 এর 8। ওকে, এই বুঝতে পারছেন? পারবেন আপু? ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, আচ্ছা আচ্ছা। তারপরে পরামর্শ দিবে না এটা বলে আপনার আর বাকিগুলা যেটা বাকিগুলা খুব একটা অতটা গুরুত্বপূর্ণ না। ভাইয়া হ্যাঁ। ভাইয়া আপনি আমাকে এটা যেভাবে পড়াইছিলেন যে এই যে পরামর্শ দিবেন না 8 নাম্বারে, তারপরে হচ্ছে পরামর্শ কাকে দিবেন না এখানে দিছিলেন পিপি কে, তারপর বিএসবি এখানে পিপি কে হচ্ছে প্রতিদ্বন্দ্বী পারিশ্রমিক ক্ষতিপূরণ, এই 3টা বুঝাইছিলেন পিপি কে। জি, এটা এখন হচ্ছে আপনার 10 11 12। জি। হ্যাঁ, তো ওই সূত্রর সাথে এত বেশি জটিলতা করলে অনেক সময় মন থাকবে না, এই জন্য আর ওগুলা খুব একটা গুরুত্বপূর্ণ না। ওই সমস্ত ইস্যুগুলা থেকে পরীক্ষায় খুব একটা আসে না। তো আপনার ওই পারলে ওগুলা দিয়ে নাইলে 9টাই আপাতত মনে রাখেন। 8টা। ঠিক আছে? ওকে, এই পরের কয়টা না পড়লে সমস্যা নাই, তাই তো? না সমস্যা, এগুলো এমনি একটু মনে রাখেন। আপাতত এটা দিয়ে বেসমেন্ট তৈরি করেন। হ্যাঁ, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের দ্বিতীয় অধ্যায়ও শেষ হয়ে গেল। ঠিক আছে? দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে গেল। আপনারা এই 8টা পড়েন দ্বিতীয় অধ্যায় থেকে, আর 4টা পরে পড়েন সবার লাস্টে। এখন আপাতত এই 8টা জরুরি। এই 8টা জরুরি, এই 8টা থেকে প্রশ্ন আসে। দেখা যায় মামলার একজন আইনজীবী উভয় পক্ষে মামলার জড়িত হয়ে যায়, সেক্ষেত্রে আপনার এই বিষয়গুলা চলে আসে আর কি। হ্যাঁ, এগুলোই গুরুত্বপূর্ণ। এই 8টা পয়েন্ট দিয়ে গুরুত্বপূর্ণ। তো এই 8টা পয়েন্ট আপনি প্রথমত দেখেন, তারপরে বাকিগুলা সময় পাইলে পড়ে নিয়ে। তাহলে এ দিয়া হচ্ছে কি এপিপি ওকে ম্যান পরামর্শ দিব না। এ দিয়ে কি? এ দিয়ে হচ্ছে আসক্তি। যেহেতু মক্কেলের সাথে আইনজীবীর সম্পর্ক, এতে আসক্তি হবে না। মক্কেলের সম্পত্তিতে অ্যাডভোকেট আসক্তি হবে না। আর পিতে কি?
পিতে হচ্ছে পূর্ববর্তী, পিতে কি প্রতিপক্ষের আইন পিতে সাক্ষী, পূর্বে হ্যাঁ, আর ওতে কি উভয় পক্ষের, কেতে কি ক্রয়, আর ক্রয় এম দিয়ে কি মিশ্রণ, আর এন মিশ্রণ দিয়ে কি নিয়োগপ্রাপ্ত না হলে নিয়োগপ্রাপ্ত পরামর্শ দিবে না, আর এরপরেরটাও পরামর্শ দিবে না, কিসের পরামর্শ দিবে না, আইন ভঙ্গের পরামর্শ কাউকে দিবে। কাউকে আইন ভঙ্গের পরামর্শ দিবে না। এই হচ্ছে 8টা। এখন আপনার বিভিন্ন প্রবলেম আসতে পারে, অথবা আইনজীবীর দায়বদ্ধতা থেকে প্রশ্ন আসতে পারে, আইনজীবীর আপনার আইনজীবীর হচ্ছে আপনার আহ দায়িত্ববোধ থেকে প্রশ্ন আসতে পারে, তারপর আইনজীবীর স্বচ্ছতা থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে এই জায়গাগুলো রেফারেন্স দিয়ে লিখবো, এই জন্য আমাদের 4টা অধ্যায় প্রথমত মনে রাখতে হবে, তারপরে বাকিগুলো আমরা পারবো, আরো অনেক কিছু আমরা এখান থেকে দেখবো। তাইলে আমাদের আজকের দ্বিতীয় অধ্যায়ের পড়াটা শেষ হয়ে গেল আমাদের, ঠিক আছে? বুঝতে পারছেন? আজকের দ্বিতীয় অধ্যায়ের পড়াটা শেষ হয়ে গেছে। তারপরে এখান থেকে আপনারা যেটা পড়বেন, আরেকটা প্রশ্ন লিখতে হবে আপনাকে, 2টা টপিক দিব, ঠিক আছে? আরেকটা টপিক লেখেন, এই কথা বলা যাবে না। তাহলে একটা টপিক শেষ হয়ে গেছে, আপনারা কিন্তু আমার সাথে সাথে, ঠিক আছে, টপিক গুলো শেষ করে ফেলেন, না হলে ঝামেলায় পড়ে যাবেন। আমি কিন্তু অল্প অল্প করে আগাচ্ছি, আমি বলছি 10টা ক্লাসে আপনার বার কাউন্সিলের অনেক প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তারপরের প্রশ্নটা লেখেন। স্যার এটা যে পড়ালেন এটা 2 নম্বর না? হ্যাঁ, দ্বিতীয় অ্যাডভোকেটের অধ্যায়টা বিরুদ্ধে, পড়ালেন, বুঝি নাই। তাহলে আচ্ছা, তারপরে প্রশ্ন লেখেন, নেক্সট কোশ্চেন। অ্যাডভোকেটের বিরুদ্ধে ব্যবস্থা, ঠিক আছে? একজন অ্যাডভোকেটের বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেওয়া হয়, সংশ্লিষ্ট বিধি উল্লেখ করে কি করো, ব্যাখ্যা করো বা জানাও। একজন অ্যাডভোকেটের বিরুদ্ধে বার কাউন্সিল কি কি ব্যবস্থা নিতে পারে, ঠিক আছে? অসদাচরণের জন্য যদি অ্যাডভোকেট অভিযুক্ত হয়, সেই অ্যাডভোকেটের বিরুদ্ধে আপনার কি কি ব্যবস্থা নিবে, ঠিক আছে? 2 নাম্বার টপিক, একজন অ্যাডভোকেটের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নিবে। তো এটা আমি এখন দেখাচ্ছি না, এটা অন্য শিটে। একজন অ্যাডভোকেটের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে অসদাচরণ সংক্রান্ত ইস্যুতে যদি সে অভিযুক্ত হয়, বা বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবীর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে কোন পদ্ধতি অনুসরণ করে, এটাও আসতে পারে। অথবা অ্যাডভোকেটের বিরুদ্ধে কি কি অভিযোগটা আপনার কিভাবে নেওয়া যেতে পারে, এটাও এভাবেও প্রশ্ন আসতে পারে। অথবা আদালত কি নিজ দায়িত্বে আপনার অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ আমলে নিতে পারে কিনা, এইভাবে প্রশ্ন আসতে পারে। তো যেভাবে আসুক উত্তর হবে 41 থেকে আপনার হচ্ছে বিধি আপনার 50 পর্যন্ত দিলেই চলতেছে, 41 থেকে বিধি 50। তাহলে লেখেন উত্তর বিধি 41 থেকে 50। অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ দায়ের, এটা বলা আছে বিধি 41-এ। অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ দায়ের বিধি 41-এ। কোন অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ সুনির্দিষ্ট হতে হবে এবং আপনার অভিযোগকারীর শপথনামা জমা দিতে হবে। তাহলে অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগটা হইতে হবে কি স্পষ্ট, এটা 41 বিধিতে বলা হয়েছে। যদি অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হয়, অভিযোগটা স্পষ্ট হইতে হবে। আর বিধি 42-এ কি বলছে, বিধি 42-এ বলছে যে অ্যাডভোকেটের বিরুদ্ধে আপনার যে অভিযোগটা আসছে, অ্যাডভোকেটের বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে সেটা বার কাউন্সিল ট্রাইব্যুনালের কাছে পাঠিয়ে দিবে। বার কাউন্সিল কোথায় পাঠাবে? ট্রাইব্যুনালের কাছে। অ্যাডভোকেটের বিরুদ্ধে আনিত অভিযোগটা বার কাউন্সিল ট্রাইব্যুনালের কাছে পাঠিয়ে দিবে, ট্রাইব্যুনাল বিচার আচার করবে, এই জন্য ট্রাইব্যুনালের কাছে পাঠাইতে হবে। তারপরে 43-এ বলছে যখন কোনো একটি মামলা ট্রাইব্যুনালে পাঠানো হয় তখন মামলা সংক্রান্ত সকল দলিলাদি ট্রাইব্যুনালের চেয়ারম্যানের নিকট পাঠাইতে হবে।
তার মানে অ্যাডভোকেটের বিরুদ্ধে আপনি যদি অভিযোগটা বার কাউন্সিলে করেন সেটা হইতে হবে স্পষ্ট, 1 নাম্বার কথা 41 বিধি অনুসারে। 2 নাম্বার কথা হচ্ছে ওই যে অভিযোগটা সেটা বার কাউন্সিলের আপনার অ্যাডভোকেটের বিরুদ্ধে যে অভিযোগটা আসছে সেটা আপনার অভিযোগপত্রটা ট্রাইব্যুনালের চেয়ারম্যানের নিকট পাঠাইতে হবে। বার কাউন্সিল সেটা কি ট্রাইব্যুনালের চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দিবে। ট্রাইব্যুনালের কাছে পাঠানোর পর ট্রাইব্যুনালের চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দিবে। আচ্ছা, তারপরে মামলার শুনানির তারিখ ধার্যকরণ এবং নোটিশ সংক্রান্ত ইস্যুটা 45 বিধিতে বলা আছে। ঠিক আছে, মামলার শুনানির যে বিষয়টা, মামলা গ্রহণ করার পর ট্রাইব্যুনালের চেয়ারম্যান মামলার প্রথম তারিখ এমনভাবে নির্ধারণ করবে যাতে তা মামলা গ্রহণের সময় হতে 21 দিন পূর্বে না হয়। এখন ট্রাইব্যুনালের চেয়ারম্যান কি করবে, মামলাটা গ্রহণ করার পর আপনার মামলার তারিখটা এমনভাবে নির্ধারণ করবে যেটা কি 21 দিনের পূর্বে যেন না হয়। ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর বলা হচ্ছে যে নির্ধারিত তারিখের, যে তারিখটা নির্ধারিত হয়েছে ওই তারিখের নোটিশ এবং মামলার কাগজপত্র 7 দিন পূর্বে অ্যাডভোকেট এবং অ্যাটর্নি জেনারেলকে দিতে হবে। ঠিক আছে, সংশ্লিষ্ট অ্যাডভোকেট যিনি অভিযুক্ত হয়েছেন তাকে এবং অ্যাটর্নি জেনারেলকে 7 দিন পূর্বে ওই আপনার কাগজপত্র এবং মামলার নোটিশ এগুলো পাঠিয়ে দিতে হবে। যে দিন নির্ধারিত হয়েছে ওই নির্ধারিত দিনের 7 দিন পূর্বে। তারপরে অভিযুক্ত অ্যাডভোকেটের অভিযোগের জবাব, এটা 46 বিধিতে বলা হয়েছে যে অভিযোগের জবাবটা কিভাবে দিবে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আপনাদেরকে একটু কনসাসলি সতর্কতার সাথে পড়তে হবে। অভিযুক্ত অ্যাডভোকেটের অভিযোগের জবাব, এটা বলা হয়েছে 46 বিধিতে, অভিযোগের জবাবটা কিভাবে দিবে। ঠিক আছে, অভিযোগের জবাবটা কিভাবে দিবে এটা বলা হয়েছে 46 বিধিতে। তো অভিযুক্ত অ্যাডভোকেটকে অভিযোগের একটি জবাব বার কাউন্সিলের সেক্রেটারি বরাবর ধার্যকৃত তারিখের 7 দিন পূর্বে প্রেরণ করতে হবে। ঠিক আছে, অ্যাডভোকেট অভিযোগের জবাব সেক্রেটারি বরাবর দিবে ধার্য তারিখের 7 দিন পূর্বে, আর সেক্রেটারি ন্যূনতম 2 দিন পূর্বে এইটার একটা কপি অভিযোগকারী এবং অ্যাটর্নি জেনারেলের নিকট প্রেরণ করবেন। অভিযোগকারীকে দিবে এবং অ্যাটর্নি জেনারেলকে দিবে 2 দিন পূর্বে। তাহলে এই জিনিসগুলা একটু সুন্দর করে পড়তে হবে। আর 48 বিধিতে বলছে যে অ্যাডভোকেট নিজের পক্ষে সাক্ষ্য দিতে পারে, আর সচিব হবে ট্রাইব্যুনালের সচিব 49 বিধিতে, আর বার কাউন্সিল মুটু বা নিজস্ব উদ্যোগেও অ্যাডভোকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে 50 বিধিতে বলছে। তাহলে এই জিনিসটাকে আমরা বুঝছি কিনা, পারবো কিনা? এগুলো পারবো ভাইয়া। পারবেন না? আর একজন জি। অ্যাডভোকেটকে অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগকারীকে পিটিশন হিসেবে 1000 টাকা ফি বার কাউন্সিলে কি করতে হবে, দাখিল করতে হবে। এটা আগে বলা হয়নি, এটা একটু মাথায় রাখেন, 41 এর এতে বলছে। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলা এটা 41 থেকে 50 পর্যন্ত আপনাকে কি করতে হবে, পড়তে হবে। তাইলে প্রথম কথা হচ্ছে অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ দায়ের সংক্রান্ত বিষয়ে কথা বলবেন, যে অ্যাডভোকেটের বিরুদ্ধে যিনি অভিযোগটা দায়ের করবেন সেই অভিযোগটা হইতে হবে সুনির্দিষ্ট। তারপরে এই যে অ্যাডভোকেটের বিরুদ্ধে আনিত অভিযোগ পত্র, এটা ট্রাইব্যুনালের চেয়ারম্যানের নিকট পাঠাইতে হবে। ঠিক আছে, আর মামলার শুনানির তারিখ ধার্যকরণ এবং নোটিশ সংক্রান্ত 45 বিধিতে বলছে যে তারিখটা এমন ভাবে নির্ধারিত করবে মামলা গ্রহণের তারিখ থেকে 21 দিন পূর্বে যেন না হয়, মানে 21 দিন পরে হইতে হবে। আর নির্ধারিত তারিখের নোটিশ এবং নোটিশটা আপনার অ্যাডভোকেটকে এবং অ্যাটর্নি জেনারেলকে 7 দিন আগে দিতে হবে, জানাইতে হবে। ঠিক আছে, তারপরে অভিযুক্ত অ্যাডভোকেট যিনি আছেন উনি জবাব দিবে। ঠিক আছে, ওই জবাবটা আবার দিবে হচ্ছে সেক্রেটারি বরাবর অভিযুক্ত অ্যাডভোকেট। ওই জবাবটা আবার আপনার 2 দিন পূর্বে অভিযোগকারী এবং অ্যাটর্নি জেনারেলকে পাঠাইতে হবে। ঠিক আছে, আর অ্যাডভোকেট নিজের পক্ষে সাক্ষ্য দিতে পারে, সচিব হচ্ছে বার কাউন্সিল পদাধিকার বলে ট্রাইব্যুনালের সচিব, আর বার কাউন্সিল
নিযুক্ত কেউ অ্যাডভোকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, শেষ। তাহলে এই স্যার এখানে জিনিসগুলো, তাহলে 32-এর এক কি আসবে না? হ্যাঁ, আর ওটা তো শাস্তি এখানে কি সংক্রান্ত। 32-এর একটা আসবে? 32-এর তো বলছে বদ যে আইনজীবী মানে অসৎ শাস্তির কথা। শাস্তিটা। ঠিক আছে, এখানে তো শাস্তির পদ্ধতিটা বলছে। ঠিক আছে, শাস্তিটা আর জানতে চাই নাই, জি কি স্যার। শাস্তি এটা তো আর বলা হয়নি, এই জন্য শাস্তিটা এখানে আর দরকার নাই। এখানে বলছে যে অভিযোগ গঠনের পদ্ধতিটা কিভাবে, আপনার কোন পদ্ধতি অনুসরণ করে শাস্তিমূলক ব্যবস্থাটা দিবে। ঠিক আছে, ভাইয়া এটা হ্যাঁ, ঠিক আছে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পদ্ধতিটা এখানে জাস্ট আসছে। আর যদি আসে যে কি কি শাস্তি দিতে এটা পারে, কি ট্রাইব্যুনালের কার্যাবলী? না না, ট্রাইব্যুনালের কার্যাবলীর মধ্যে আরো অনেক অন্যান্য কিছু আসবে। এটা হচ্ছে অ্যাডভোকেটের বিরুদ্ধে আপনার অভিযোগ গঠনের ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি। ঠিক আছে, অ্যাডভোকেটের বিরুদ্ধে যদি কেউ অভিযোগটা করে, তাহলে এই অভিযোগটা কিভাবে আপনার কোন পদ্ধতিতে অভিযোগটা আপনার বার কাউন্সিল আমলে নিবে, এই পদ্ধতিটা এখানে বলা আছে 41 থেকে 50 পর্যন্ত। ঠিক আছে, আর ট্রাইব্যুনাল তো বিচার করে, তাই না? এটা হচ্ছে বিধি দিয়ে আপনাকে এক্সপ্লেন করতে হবে, বুঝছেন? জি বুঝেন স্যার। নাই? ওকে, তাহলে আপনাকে বিধি 41, তাহলে এইটার অ্যান্সার লিখতে গেলে আপনাকে যেটা লাগবে, বিধি 41 যোগ বিধি 42 যোগ বিধি 43 যোগ বিধি 45, 44ও পারলে দিয়ে অ্যাটর্নি জেনারেল মামলা পরিচালনা করবেন, যোগ বিধি 46 যোগ বিধি আপনার হচ্ছে 48, 49, 50, শেষ। এখন আপনার মামলার যে 47 বিধিতে বলছে আবার মামলা পরিচালনার ট্রাইব্যুনাল যতদূর সম্ভব দেওয়ানি কার্যবিধি অনুসরণ করে করবেন, এই আর কি। তাহলে এই বিষয়টা আমরা বুঝছি কিনা, এটার অ্যান্সারটা আপনার কোন কোন বিধি দিয়ে আমাদেরকে লিখতে হবে। জি ভাইয়া বুঝতে পারছি। জি স্যার। তাহলে বিধিতে চলে যেতে হবে, হ্যাঁ, ঠিক আছে। অ্যাডভোকেটের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে গেলে বার কাউন্সিল কি কি বিধি অনুসরণ করে বা বার কাউন্সিল কি কি পদ্ধতি অনুসরণ করে, এই পদ্ধতিগুলো অনুসরণ করে। অ্যাডভোকেটের বিরুদ্ধে কেউ একজন অভিযোগ করবে, অভিযোগ করার পর আপনার সেই অভিযোগটা আপনার স্পষ্ট হইতে হবে, অভিযোগ যেটা করবে সুনির্দিষ্ট স্পষ্ট হইতে হবে, এবং ওই অভিযোগটা করার পর অভিযোগটা বার কাউন্সিলে করলো, বার কাউন্সিল কি করবে, বার কাউন্সিল ট্রাইব্যুনালের চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দিবে, চেয়ারম্যান কি করবে, ডেট নির্ধারণ করবে, ডেটটা এমন ভাবে নির্ধারণ করবে যেটা 21 দিনের পূর্বে না হয় মামলা গ্রহণ করার তারিখ থেকে। ঠিক আছে, তারপর শুনানির আগে নোটিশ দিতে হবে। এই যে বিষয়গুলা, এগুলো আপনাকে কি করতে হবে, সাজায় গুছায় লিখতে হবে। বুঝতে পারছেন? তারপর এই অভিযুক্ত অ্যাডভোকেট জবাব দিবে। ঠিক আছে, 46 বিধিতে বলছে অভিযুক্ত অ্যাডভোকেট কি করবে, জবাব দিতে হবে। জবাব দিলে সেই জবাবের আপনার জবাবটা দিবে 7 দিন পূর্বে, এই যে তারিখ নির্ধারিত হয়েছে সেই তারিখের। তারপরে এই জবাবটা আবার সেক্রেটারি 2 দিন পূর্বে অভিযোগকারীকে পাঠাবে এবং অ্যাটর্নি জেনারেলকে পাঠাবে, 46 বিধিতে বলা আছে। ঠিক আছে, আর 48-এ হচ্ছে অ্যাডভোকেট নিজের পক্ষে সাক্ষ্য দিতে পারবে, 49-এ হচ্ছে সচিব পদাধিকার বলে আপনার ট্রাইব্যুনালের ইয়ে থাকবে, সচিব থাকবে, আর 50-এ বলছে বার কাউন্সিল সহযোগে অ্যাডভোকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, শেষ। কঠিন লাগতেছে কিনা? এগুলা তো পড়া স্যার। করা না, তাইলে এই 2টা টপিক পড়েন। এভাবে আমরা হচ্ছে এখন 2টা দিচ্ছি, তারপরে সামনে থেকে দেখা যায় 3টা 4টা করে টপিক দিব। ঠিক আছে, তাহলে প্রথম টপিক হচ্ছে, দ্বিতীয় টপিক হচ্ছে এটা। প্রথম টপিক হচ্ছে আপনার এই প্রথম টপিক ছিল ওই যে ক্যাননসের আপনার অধ্যায় 2 এপিপি। ওকে ম্যান, পরামর্শ দিব না, এই 8টাই পড়েন আপাতত, 4টা পরে বুঝেন, আগে 8টা পড়েন। কিছু কিছু জিনিস পড়তে হয়, কিছু কিছু জিনিস বাদ রাখতে হয়, এটা একটা টেকনিক। তারপরে বাদ
রাখছেন যেটা, এটা পরে পড়লে পরে মাথায় চলে যাবে। একসাথে সব যদি আপনি ইনক্লুড করতে চান তাহলে কিছুই মনে থাকবে না। এটা টেকনিক বা সিস্টেম, নিয়ম। ওকে, তাইলে আমরা এই দুইটা টপিক ভালো করে পড়বো। এটার পাশাপাশি যেহেতু আমরা বার কাউন্সিলের আপনার আইনজীবীর বিরুদ্ধে অভিযোগটা কিভাবে আপনার কোন পদ্ধতিতে নেওয়া হয় সেটা পড়ে ফেললাম, এখন আমরা শাস্তিটাও পড়ে ফেলি। ঠিক আছে, এর সাথে লেজ লাগাই দিল যে বার কাউন্সিল আইনজীবীর বিরুদ্ধে কি কি শাস্তি প্রদান করতে পারে। ঠিক আছে, এইটা আমরা কি করব একটু পড়ে ফেলি। যে একজন আমাকে যেহেতু এখন বলে ফেললেন যে 32 অনুচ্ছেদে এই শাস্তির বিষয়টা কি করা হয়েছে, আলোচনা করা হয়েছে। কত অনুচ্ছেদে? 32 অনুচ্ছেদে কি আলোচনা করা হয়েছে? অনুচ্ছেদে 32-1 অনুচ্ছেদ অনুযায়ী হ্যাঁ, অ্যাডভোকেটকে সাময়িক বহিষ্কার করতে, বরখাস্ত করতে পারে, আইন পেশা থেকে বিরত রাখতে পারে, অথবা এই বরখাস্ত করে অন্য কোনো শাস্তি দিতে পারে। কঠোরভাবে তিরস্কার করতে পারে, সাময়িক বরখাস্ত রাখতে পারে, আইন পেশা থেকে বহিষ্কার করে শাস্তি প্রদান করতে পারে, একদম চিরতরে বহিষ্কার। তাহলে তিরস্কার মানে কি? বকাবকি করা। তিরস্কার মানে কি? বকাবকি করা। হ্যাঁ, আচ্ছা। তারপরে ট্রাইব্যুনালের এই আদেশের বিরুদ্ধে প্রতিকারটা কি? ট্রাইব্যুনাল যে আদেশটা দিল, এই আদেশের বিরুদ্ধে আপনার সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার আছে কিনা? আছে, আপিল করতে পারবে। জি স্যার। আপনার ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে 90 দিনের মধ্যে হাইকোর্টে আপিল করতে পারবে। আর 34-8 বলছে রিভিউ করতে পারবে। বার কাউন্সিল ট্রাইব্যুনাল নিজ উদ্যোগে অথবা তার নিকট আবেদনের প্রেক্ষিতে আপনার কি করতে পারবে? রিভিউ করতে পারবে। তাহলে এই দুইটা প্রতিকার আছে। তাইলে আমরা এটা পড়বো, পাশাপাশি এই শাস্তিটাও পড়ে ফেলবো। তাইলে আমাদের গুরুত্বপূর্ণ আজকে দুইটা টপিক পড়া হয়ে যাবে। তারপরে এইভাবে আমরা আরো টপিক দেখবো সামনের দিকে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ও রমজান ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ, আল্লাহ ভালো রাখছে। ক্লাসের লিংক পাইলাম তো তাই ঢুকলাম। আচ্ছা, ভালো করছেন। আপনার এই গ্রুপে এখনো আছি আমি, যদিও 3 হ্যাঁ, বছর পার হয়ে গেছে। হ্যাঁ, উনি হচ্ছে অ্যাডভোকেট হয়ে গেছে। হ্যাঁ, আমার সাথেই ছিল। আহ, আমার এখান আমার আচ্ছা, সংস্পর্শে ছিল। এখন অ্যাডভোকেট হয়ে গেছে আর কি। হ্যাঁ, আপনারা হয়ে যাবেন আর কি। না এই জন্যই আমি, যদিও 2 বছর হয়ে গেছে, 23-এ হয়েছি, আমি এখনো আপনার গ্রুপ থেকে বেরোই নাই, লিভ নেওয়া হয় নাই। বেশি তো অনেকগুলো হয়েছে, আচ্ছা, তো ক্লাস করেন, 40 জন হয়েছিল প্রায়। সবার জন্য শুভকামনা। জি, আপনার কোনো ইনস্ট্রাকশন থাকলে বলে দেন, যেহেতু ফাঁক দিয়ে কিছু আসছেন, কিভাবে কি করবে। ইনস্ট্রাকশন তো অবশ্যই, যে কি বলে, ভাই লিখিতর জন্য কিছু সিলেবাসটা বলে ফলো দেন করতে হবে। আমাদেরকে। হ্যাঁ, উনি ও, হচ্ছে কিছু লিখিতর জন্য, লিখিতর জন্য প্রথম হইলো যে, যেহেতু একটা পরীক্ষা পাশ করছি তার মানে আমার দ্বারা সম্ভব, তো পড়তে হবে প্রচুর। এবং এই যে সাজেশন, আমি যে জাহিদ ভাইয়ের সাথে যখন পড়তাম বা ইয়ে করতাম, তো এই যে উনি প্রতিদিন যে ইয়েটা দিত আর কি, সিলেবাসটা, ওইটা আমি চেষ্টা করতাম। আর আমি প্রিলির পরে রিটেনের সময়টা প্রায় অ্যাটলিস্ট 14 ঘন্টা থেকে 16 ঘন্টা পড়াশোনা করছি। তো এটাই করতে হবে। আর উনি এই যে সাজেশনটা যেভাবে দেয়, প্রতিদিন একটা প্রতিদিন কমপ্লিট করতে পারলে আশা করি ভালো কিছু হবে। এই আর কি, সংক্ষিপ্ত আকারে। তো এর বাইরে আর কি বলবো। একেবারে। ঠিক আছে রমজান ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। জি, আপনি জি, হুট করে আমার বিনা নোটিশে চলে আসছেন, আমিও খুব খুশি হয়েছি। আপনার সাথে অনেকদিন আচ্ছা, ধরে কথাবার্তা হয় না। তো ভালো জি, থাকবেন, আপনার জন্য জি, শুভকামনা রইল। ওকে, প্র্যাকটিস কেমন জি, চলছে? আল্লাহ হাফেজ। প্র্যাকটিস কেমন জি, চলছে? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, খুব ভালো অবস্থায়। থ্যাংক জি, ইউ, ফোন আমি দিয়েন, কি কথা হবে আপনার জি, সাথে। ওকে, ওকে। আচ্ছা। তাহলে এই 41, 42, 43, 45, 46, 48, 49, 50, ঠিক আছে, এই বিষয়গুলো আপনার কি করতে হবে? মাথায় রাখতে হবে। আর হচ্ছে যেটা এই যে 32 আদেশে যে শাস্তির বিষয়গুলো, হ্যাঁ, এই বিষয়গুলা মাথায় রাখতে হবে। তাহলে এই হচ্ছে দুইটা টপিক। ওকে, পেশাগত অসদাচরণের জন্য শাস্তির বিষয়গুলো। তাহলে এই দুইটা মিলিয়ে একটা টপিক পড়েন, আর ওইটা, এই হচ্ছে দুইটা টপিক। ঠিক আছে, এই দুইটা পড়বেন। আর উনি হচ্ছে যে একটু আগে যিনি আসলো, উনি আমার সংস্পর্শেই ছিল। যেভাবে গাইডলাইন দিচ্ছি পড়ছে, এখন অ্যাডভোকেট হয়ে গেছে। ঠিক আছে, যেহেতু গ্রুপে ছিল এই জন্য উনি আসছে আর কি।
ঠিক আছে, উনিও অনেক টেনশনে ছিল হবে কি হবে না। তারপর আমি এই যে আপনাদেরকে যেভাবে টপিক দিয়ে দিছি ওই টপিক দিয়ে দিছি, উনি 2023 সালে আইনজীবী হয়ে বেরিয়ে গেছে। আপনারাও পারবেন, ঠিক আছে। জাস্ট হচ্ছে টপিকটা শেষ করার চেষ্টা করবেন, যেটা উনি বললো যে টপিকটা শেষ করতে হবে। এই টপিক শেষ করলে দেখবেন যে 10টা ক্লাসে আমাদের অনেক শেষ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে বার কাউন্সিল থেকে, হ্যাঁ। এরপর আমরা আরেকটা সাবজেক্টে যাব, আর এইভাবেই আপনাকে পড়তে হবে, এক সাবজেক্ট নিয়ে বসে থাকলে চলবে না। তারপরে আপনি 10টা দিন পরে আপনি বুঝতে পারবেন যে আপনার ইমপ্রুভমেন্টটা কতটুকু হয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের বার কাউন্সিল শেষ, বার কাউন্সিল শেষ। এখন আমরা পড়বো এসআর অ্যাক্ট। সাথে থাকেন। আচ্ছা, আমি এসআর অ্যাক্টের আগে ওই ফৌজদারির কিছু টপিক দিয়ে ফৌজদারিটা শেষ করে দিই। স্যার আপনার ওইখান থেকে সাউন্ড মনে হয় কম আসতেছে। আচ্ছা, সাউন্ড কি শুনতে পাচ্ছেন না? ঠিক আছে স্যার, ওনার মোবাইলে সমস্যা মাঝে আছে। মধ্যে সমস্যা হচ্ছে এখন। ঠিক আছে, এখন শুনতে পাবেন। ওই নিচে পড়ে গেছিল ইয়ে। এখন শোনা যাচ্ছে। আচ্ছা, শুনতে পারবেন। এখন ফৌজদারি কার্যবিধি লেখেন, 4টা-5টা টপিক দিয়ে দিই, জাস্ট হচ্ছে ধারা পড়ে ফেলবেন, আর কোনো কাজ নেই। ওই লিখিত বই এত মোটা সোটা এত কিছু, এত টেনশনের কিছু নাই। আমি শুধু ধারা দিয়ে দিব, টপিক দিয়ে দিব, এগুলা পড়বেন, এগুলো আসবে। তারপর ফাইনালি লাস্টের দিন আপনাকে 40টা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দিব। এখন বড় বড় টপিক দিয়ে দিচ্ছে, লাস্টে 40টা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দিব। টোটাল 80টা টপিক দিব, 40টা বড় টপিক, 40টা সংক্ষিপ্ত প্রশ্ন। যেমন সামারি ট্রায়াল কি, তল্লাশি পরোয়ানা কি, এরকম 40টা সংক্ষিপ্ত প্রশ্ন দিব, কারণ এগুলো ল্যাজ লাগায় দিবে, ঠিক আছে। এই টাইপের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 40টা, আর আপনার টপিক থাকবে 40টা, এই হচ্ছে 80টা। ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমরা 5টা টপিক গত ক্লাস অলরেডি পড়ে ফেলছি ফৌজদারি কার্যবিধির। একটা টপিক ছিল গত ক্লাসের যেটা পড়ছি, এটার মধ্যে হচ্ছে দণ্ড কার্যকরীকরণের ব্যবস্থা ছিল 381, 382, 384, 386, 385 এগুলা থেকে, ঠিক আছে, দণ্ড কার্যকরীকরণ। তারপরে আমরা পড়ছি হচ্ছে তদন্ত ও বিচারের ক্ষেত্রে ফৌজদারি আদালতের এখতিয়ার, তাই তো। তারপরে আমরা আরো তদন্তের ক্ষেত্রে পুলিশের ক্ষমতা, এগুলা পড়ছি। তারপরে হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা পড়ছি, এইগুলা। তারপর আজকে দেখেন আজকে কি পড়বো। আজকে হচ্ছে আপনার অনুসন্ধান ও বিচারের ক্ষেত্রে আপনার ফৌজদারি আদালতের ক্ষমতা দেখব। না, অনুসন্ধান ও বিচারের ক্ষেত্রে ফৌজদারি আদালতের সাধারণ বিধানগুলা, ঠিক আছে। কি দেখবো? টপিক লেখেন, অনুসন্ধান ও বিচারের ক্ষেত্রে ফৌজদারি আদালতের সাধারণ বিধান। স্যার এটা মনে হয় গতদিন দিয়ে দিয়েছিলেন স্যার, 177 থেকে 188। 177 ছিল অনুসন্ধান ও বিচারের ক্ষেত্রে না ফৌজদারি আদালতের, 300, এটা 337, 37। হ্যাঁ, ওইটা ছিল ফৌজদারি আদালতের এখতিয়ার, ঠিক আছে। অনুসন্ধান ও এই হচ্ছে বিচারের ক্ষেত্রে। এখন আমি বলতেছি সাধারণ বিধান, বুঝছেন। এখন আমি কি বলতেছি? সাধারণ বিধান। কিসের সাধারণ বিধান? অনুসন্ধান ও বিচারের অনুসন্ধান ও বিচারের, ঠিক আছে, অনুসন্ধান ও বিচারের সাধারণ। শোয়েব ভাই কই, অনেক দেরিতে আসছেন মনে হচ্ছে। জি আসসালামু আলাইকুম। জি না স্যার, আমি শুনতেছি, আসি, ক্লাসে আছি, ওই বার কাউন্সিলের ওই একটু সেকেন্ড ইয়ার থেকে আছি স্যার। ও আচ্ছা, ঠিক আছে। বার কাউন্সিলে 2টা টপিক হয়ে গেছে, আর এর আগের দিনে 2টা টপিক পড়ছেন। এর আগের দিনে ওটা আমি রেকর্ড থেকে নিচ্ছি স্যার। আচ্ছা, রেকর্ড নিয়ে নেন। আর আজকে দিছি 2টা টপিক, 4টা টপিক। এইভাবে 10টা ক্লাসে আমি হচ্ছে টোটাল বার কাউন্সিল শেষ করে দিব, ওকে। স্যার আবারও জি সাউন্ডটা স্যার। কমে গেছে। আচ্ছা, ওই নিচে 10টা ক্লাসে আমরা শেষ করব। আজকে হচ্ছে 2 নাম্বার ক্লাস চলতেছে। জি আচ্ছা, তো এখন আমরা দেখব হচ্ছে ফৌজদারি কার্যবিধির আপনার 5টা টপিক গতকালকে দিয়ে দিয়েছিলাম, আজকে পড়বো 5টা টপিক। টোটাল 40টা টপিক বড় আর 40টা টপিক দিব ছোট, এর মধ্যেই সব আসবে। আর মুসাবিদা তো আমরা পড়বো লাস্টের দিকে। আমরা 25 তারিখের পর থেকে মুসাবিদা গুলা দেখবো আর কি, হ্যাঁ। এই 1 সপ্তাহ মুসাবিদার প্রবলেম, 1 সপ্তাহ আমরা দেখবো মুসাবিদার প্রবলেম গুলা ঈদের আগে, 25 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত, 5-6 দিন। আচ্ছা, এখন আমরা ফৌজদারি কার্যবিধি লেখেন অনুসন্ধান ও বিচারের সাধারণ বিধানগুলা। অনুসন্ধান
ও বিচারের সাধারণ বিধান। এই প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাইলে আপনাকে লিখতে হবে আপনার সাধারণ বিধানগুলা কি কি। যেমন হচ্ছে আপনার এই ম্যাজিস্ট্রেট আদালত কয় দিনের মধ্যে বিচারটা শেষ করবে, দায়রা আদালত কয় দিনের মধ্যে বিচারটা শেষ করবে, এটা একটা বিধান। ঠিক আছে, এটা কোথায় বলা আছে বলেন? মামলা নিষ্পত্তির সময়সীমা, এটা কি মামলার একটা বিধান না? জি মামলা নিষ্পত্তির 339 ক। সময়সীমা, মামলা নিষ্পত্তির সময়সীমা 339-এর সি, গ সি 339-এর সি, যে ম্যাজিস্ট্রেট আদালতে হইলে 180 দিন, দায়রা আদালতে হইলে 360 দিনের মধ্যে মামলাটা কি করতে হবে, নিষ্পত্তি করতে হবে। তাহলে এটা একটা বিধান। ঠিক আছে, 339-এর সিতে এটা বলা আছে। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে আসামি যদি অনুপস্থিত থাকে তাইলে মামলাটা কিভাবে করতে হবে, তাইলে এটা একটা বিধান। 339-এর কি বি, আসামি অনুপস্থিত থাকলে তার মামলাটা কিভাবে করতে হবে, এটা বলছে কোথায়, 339-এর বিতে। ওই যে আপনার যদি হুলিয়া ক্রোক, হ্যাঁ, সমন, ওয়ারেন্ট, হুলিয়া ক্রোক এগুলা দেওয়ার পরেও আসামিকে খুঁজে না পাওয়া যায়, সেক্ষেত্রে দৈনিক পত্রিকায়, 2টা বাংলা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে আপনার আসামির অনুপস্থিতিতে আদালত বিচার কার্য শুরু করবে। তাইলে কি এটা অনুসন্ধান ও বিচারের বিধানের মধ্যে পড়তেছে একটা বিধান। তারপরে আর কি বিধান আছে? আসামির আত্মপক্ষ সমর্থনের জন্য বিধান আছে কত ধারায়, 340 ধারায়। 40 সাফাই সাক্ষী, যে আসামি কি আত্মপক্ষ সমর্থন করতে পারে, সাফাই সাক্ষী যেটা 340। 342 আদালত চাইলে কি করতে পারে, আসামিকে পরীক্ষা নিরীক্ষা করতে পারে উইদাউট এনি নোটিশ। 342 340 কি হবে? 340 তো আসামি। বুঝি না। স্যার 340 কি ক্ষেত্রে প্রযোজ্য হবে? ওটা তো আসামির ক্ষেত্রে একটা ডিফেন্স। এটা তো বিচারের একটা প্রক্রিয়া। আমি তো বলতেছি যে অনুসন্ধান ও বিচারের সাধারণ বিধানগুলা কি কি। যদি বিধান না থাকে স্যার বুঝতে পারেন নাই? তাহলে সে কিভাবে আপনার ইয়া করবে, এই স্যার আবারও সাউন্ডটা কমছে। সে যদি বুঝতে না পারে, আরে এটা যদি বিধান না থাকে তাহলে তো সে আপনার সাফাই সাক্ষী দিতে পারবে না। তাহলে এটা বিচারের একটা বিধান না, সাফাই সাক্ষী। আচ্ছা, আর আসামির জবানবন্দি এটা হচ্ছে 342। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার 344। 344-এ কি সময়ের আবেদন করে, যে টাইম পিটিশন, এটা একটা বিধান। কিসের বিধান? 344 বিচারের সময় মুলতবি রিমান্ড যেটা মুলতবির বিধান স্যার, কম্পিটিশন। জি, মুলতবি সংক্রান্ত বিধান। এই বিধান না থাকলে মুলতবি কই থেকে করতেছে, তাই না? তাহলে মুলতবি সংক্রান্ত বিধান এবং হচ্ছে আপনার বিচারের সময় কি, বিচারের সময় আপনার হচ্ছে রিমান্ড। রিমান্ড দুইটা ওয়ে আছে রিমান্ডের, একটা হচ্ছে তদন্তের সময় আর এটা হচ্ছে বিচারের সময় রিমান্ড। ঠিক আছে, 344-এ এই বিষয়টা, হ্যাঁ 344-এ এই বিষয়টা বলা আছে। ঠিক আছে, আচ্ছা। 344 কি এটা। তারপর 345 আপোষ মীমাংসার কিছু বিধান আছে, এগুলো কি মামলার বিধান। ঠিক আছে, বিচারের বিধান আপোষ মীমাংসা, এটার বিধান আছে বলেই আপোষ মীমাংসা করতে পারতেছে। কিছু আছে আপোষ মীমাংসা আপনার সরাসরি করা যায়, কিছু আছে আদালতের অনুমতি নিয়ে করা যায়, এগুলা আপনার লিখে দিলেই চলবে। 345। ঠিক আছে, তারপর 352 আদালতে আপনার কি, আর সরি 300 কত উন্মুক্ত থাকবে, 352 কোর্ট তাই তো? 352 ওপেন কোর্ট, ওপেন কোর্ট। 352 কোর্টটা কি থাকবে, ওপেন থাকবে 352। তারপরে দুষ্কর্মে সহযোগিতা বলা হয়নি না, 300 কত 37। 37। দুষ্কর্মে সহযোগিতা সেটা কিভাবে হবে, এটা বলছে 337। আর দুষ্কর্মের সহযোগীর আপনার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় তারপর হচ্ছে এই আপনার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যারা আছেন, হ্যাঁ 337 ধারাতে বলছে এরা, এবং 338 ধারাতে বলছে শোনা যায় না। আদালত, হ্যাঁ এরা কি করতে পারে, ওই দুষ্কর্মের সহযোগীর বিচার আপনার ক্ষমা প্রদর্শন করতে পারে। আর 339 হচ্ছে এদের বিচার, দুষ্কর্মের সহযোগীর বিচার। তাহলে আপনার এই যে বিষয়গুলা, এগুলো কিসের বিধান,
অনুসন্ধান ও বিচারের ভাইয়া আবারও আপনার সাউন্ড কমে গেছে। অনুসন্ধান ও বিচারের কি বিধান? সাধারণ বিধান। অনুসন্ধান ও বিচারের সাধারণ বিধান। ওকে, ঠিক আছে। তাহলে একটা টপিক শেষ হইলো আজকের। এইগুলো আপনারা কোনো কিছু করতে হবে না, জাস্ট এমসিকিউ আমার যে বই আছে ওই বই থেকে খালি 1 লাইন 2 লাইন করে করে আপনার কি করবেন, পড়বেন, তাইলেই হয়ে যাবে। এত টেনশনের কিছু নাই। আপনার বই থেকে আপনার মোটামুটি কিছু ধারা সম্পর্কে থাকলে আপনি কি করতে পারবেন, এগুলো কমপ্লিট করতে পারবেন। তারপরে আজকের 7 নাম্বার টপিক, গতকালকে 5 নাম্বার দিছি 5টা, আজকেরটা হচ্ছে 6 নাম্বার টপিক, তারপর হচ্ছে 7 নাম্বার টপিক। 7 নাম্বার টপিক হচ্ছে আপনার সার্চ ওয়ারেন্ট। সার্চ ওয়ারেন্ট, সার্চ ওয়ারেন্ট জিনিসটা কি এটা বলছে আপনার 96 ধারায়। আর সার্চ ওয়ারেন্ট কোন কোন ক্ষেত্রে দেওয়া যায়? বস্তুর ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে 98 100। 98 বলছে বস্তুর ক্ষেত্রে, 100তে বলছে বস্তুর ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে। আর এই সার্চ ওয়ারেন্টটা দেওয়া যায় কোন কোন ক্ষেত্রে, এটা তো বললাম 2টা ধারা দিয়ে। আর সার্চ ওয়ারেন্টের ক্ষেত্রে তল্লাশির বিধান 102 আর হচ্ছে 103 ধারাতে বলছে এটা, ঠিক আছে। আর সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি চালাইতে হবে, এটা বলছে কত ধারায়? 103 ধারায়। 103 ধারা। আর এই যে তল্লাশি চালায়, এই তল্লাশি চালানোর সময়, ঠিক আছে, তল্লাশি আপনার চালানোর সময় যদি কেউ তার তল্লাশি চালাইতে বাধা দেয় তাহলে দরজা জানালা ভেঙে কি করা যাবে? তল্লাশি করা যাবে, ঠিক আছে। এটা 48 ধারার বিধান এখানেও প্রযোজ্য হবে। 48 ধারাতে যেমন দরজা জানালা ভেঙে আপনার আসামিকে গ্রেফতার করা যেত, ঠিক সেইভাবে এখানেও করা যাবে। এটা 102 এ বলছে। 102 ধারাতে এই কথাটা বলা আছে, পারমিশনটা দেওয়া আছে। কততে? 102 এ। 102। আপনার এত জটিলতা কিছু না আসলে লিখিতটা, ঠিক আছে। আপনার লিখিত বই পড়ে আপনার অনেক সময় জটিলতায় ভুগতে পারেন, এটা আসলে এত জটিলতায় ভোগার কিছু নাই। আপনি জাস্ট হচ্ছে 2-3 লাইন করে লিখে দিবেন প্রত্যেকটা ধারার রিলেটেড, আপনার প্রশ্ন হয়ে যাবে। এখানে ওই আজেরা গাও গল্প করে কোনো দরকার নেই। তাহলে আমাদের আপনার আবদ্ধ স্থানে দায়িত্বরত ব্যক্তি কর্তৃক তল্লাশি, এটা বলা আছে কত ধারায়? 102 ধারায়, 2 ধারা। ঠিক আছে। তো 102 ধারায় বলছে যে তল্লাশি পরোয়ানা যেখানে চালাবে সেখানের মালিক তল্লাশির সকল সুযোগ সুবিধা দিবে। যদি তল্লাশির, হ্যাঁ, যদি না দেয় তখন যদি না দেয় তাহলে দরজা জানালা ভেঙে কি করা যাবে? প্রবেশ করা যাবে 48 ধারার বিধান অনুযায়ী। কিভাবে যাও, ঠিক আছে। জি ভাইয়া। ওকে, তাহলে এইটা শেষ হয়ে গেল, আমাদের এই টপিকটাও শেষ হয়ে গেল। তারপর নেক্সট, হ্যাঁ, তাহলে 96 থেকে 105 পর্যন্ত দিব না 4 পর্যন্ত? আপনি 103 পর্যন্ত দিলেই হয়, ঠিক আছে। জি। আর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি এটা 105, হ্যাঁ, এই আর কি। আচ্ছা, ভাইয়া এখানে কি 48 ধারা দিয়া শেষ করব? 48 ধারার বিধান 102 ধারাতেও ফলো করা হবে। 48 ধারার বিধান জানেন না আপনি? গ্রেপ্তার করতে গিয়ে যে দরজা জানালা ভেঙে প্রবেশ করা যায়, এটা 48 ধারাতে বলা আছে। তো গ্রেপ্তার করতে গিয়ে যে বিধানটা, তল্লাশির ক্ষেত্রেও সেই বিধান অনুযায়ী আপনি কি করতে পারবেন? দরজা জানালা ভাঙতে পারবেন। এই ওকে, আচ্ছা নেক্সট, জি ভাইয়া। পরবর্তী টপিক যেটা আমরা পড়ব যেটাতে চলে যান, পরবর্তী টপিক চলে যান আপিল। আচ্ছা, আরেকটা টপিক পড়ে নেন আপিলের আগে। আমরা গতদিন পড়ছি আপনার দণ্ড কার্যকরীকরণের ব্যবস্থা। আর আজকে দেখেন যে দণ্ড কি কি দেওয়া যায় এই জিনিসটা। হ্যাঁ, আজকে একটু সহজ টপিক দণ্ড কিভাবে দেওয়া যায়, মানে ফৌজদারি কার্যবিধি কি কি দণ্ড দিতে পারে, এটা দিয়ে আরেকটা টপিক করেন। 9 নাম্বার টপিক, ফৌজদারি আদালত কি কি দণ্ড দিতে পারে। তো ফৌজদারি আদালত কি কি দণ্ড দিতে পারে, এটা 28 ধারা থেকে শুরু করবেন। 28 ধারাতে কি বলা আছে? 28 ধারাতে বলা আছে যে দায়রা আদালত, হাইকোর্ট আর
ফৌজদারি কার্যবিধির 2য় তফসিলের 8ম কলামে যেগুলো বর্ণিত এরা কি করতে পারে, দণ্ড দিতে পারে। তা হাইকোর্ট কি দণ্ড দিতে পারে এটা বলা আছে 31 ধারায়। তারপর দায়রা আদালত কি দণ্ড দিতে পারে এটাও বলা আছে 31 ধারায়। আর আপনার 32 ধারাতে কি বলা আছে, ম্যাজিস্ট্রেট কি দণ্ড দিতে পারে এটা বলা আছে 32 ধারায়। তাহলে এগুলো হচ্ছে কি দণ্ড প্রদানের ক্ষমতা, কার ক্ষমতা, ফৌজদারি আদালতের। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার বিশেষ ম্যাজিস্ট্রেট যারা আছেন এদের কি কি ক্ষমতা আছে এটা দিবেন 29-এর C 10 বছর পর্যন্ত অপরাধের বিচার করতে পারে, 33-এর A 7 বছর পর্যন্ত সাজা দিতে পারে, তারপরে দিবেন 29-এর B কিশোর অপরাধের বিষয়টা, তারপরে যদি সময় পান 33 দিবেন। ঠিক আছে, এগুলো হচ্ছে খালি এমসিকিউ বই থেকে ওই ধারাটা খালি দিয়ে দিবেন, শেষ। 33 দিবেন, তারপর 35 দিবেন, 35-এর A দিবেন, আপনার কাজ শেষ। এক লাইন বা 2 লাইন করে। জরিমানা অনাদায়ে কারাদণ্ড প্রদানের ক্ষমতা আছে ম্যাজিস্ট্রেটের। জরিমানা যদি দেওয়া হয়, কারাদণ্ড দেওয়া হয়, জরিমানা না দিলে কিভাবে কারাদণ্ড হবে, 4/1 33-এ বলা আছে। 35-এ কি বলছে এই জিনিসটা দিবেন যে কোন লোক একই বিচারে 2 বা ততোধিক অপরাধের জন্য দোষী সাব্যস্ত হলে তার শাস্তিটা কত বছর পর্যন্ত দেওয়া যেতে পারে, সর্বোচ্চ 14 বছর পর্যন্ত দণ্ডিত করা যেতে পারে। আর ঠিক আছে, ম্যাজিস্ট্রেট হইলে আর ম্যাজিস্ট্রেট যদি উক্ত আপনার যেই বিচার করলে তার শাস্তির আপনার যেটা দিবে সেটা দ্বিগুণের বেশি হবে না। আর হচ্ছে ম্যাজিস্ট্রেট নির্ধারণ করবে শাস্তি যদি 2টা শাস্তি হয় সেক্ষেত্রে একটা চলার পর আরেকটা চলবে নাকি একসাথে চলবে, এটা ম্যাজিস্ট্রেট নির্ধারণ করে দিবেন। অনেক সময় আছে একসাথে চলে, অনেক সময় আছে যে না চুরির শাস্তি শেষ হোক তারপর আরেকটা শাস্তি শুরু হবে। এইভাবে একটা শেষ হলে আরেকটাও চলতে পারে অথবা একসাথেও চলতে পারে, এটা অ্যাকর্ডিং টু ডিসিশন অফ কোর্ট। আচ্ছা, তারপর দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেল হাজতে থাকলে সেক্ষেত্রে কারাদণ্ডের বিষয়টা কি, সেক্ষেত্রে যদি জেল হাজতে থাকে যতদিন থাকে সেটা বাদ যাবে, আর যদি বেশি দিন থাকে তাহলে অর্থদণ্ড থাকলে সেটা মকুফ হয়ে যাবে। এই তো এই হচ্ছে আপনার আপনার ইয়ের বিধান, কিসের বিধান, ম্যাজিস্ট্রেটের আর এই ফৌজদারি আদালতের দণ্ড প্রদানের ক্ষেত্রে ফৌজদারি আদালতের ক্ষমতা। এটা কিন্তু দণ্ড কার্যকরীকরণের ক্ষেত্রে না, কি প্রদানের ক্ষেত্রে। আর কার্যকরীকরণ যদি আসে তাহলে 381, 382, 384, 385, 386 গত ক্লাসে যেটা পড়াইছি। আর এটা হচ্ছে দণ্ড প্রদানের ক্ষেত্রে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। আমাদের সমস্যা হচ্ছে আমরা প্রশ্ন না বুঝে উত্তর দেওয়া শুরু করি, এইটা যদি করি তাহলে আমাদের কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। এই ভুলটা কি করা যাবে না, তো কোনোভাবেই করা যাবে না। ওকে, তাহলে এই ধারাগুলা দিয়ে আপনি এটা লিখবেন। আচ্ছা, তারপরে লাস্ট টপিক আজকে ফৌজদারি আপিল। লাস্ট টপিক হচ্ছে কি আপিল। তারপরে আমরা এগুলো হচ্ছে বড় বড় টপিক পড়তেছি। তারপরে যে দেখেন প্রশ্নে অনেক সময় একটা সংজ্ঞা দিয়ে দেয়, একটা ছোট্ট একটা প্রবলেম দিয়ে দেয়, এই জন্য আমি ছোট ছোট 40টা টপিক দিই। আর এখন আমি বড় 40টা টপিক দিব, এর মধ্যে আজকে 10টা দেওয়া হয়ে যাবে, আজকে দিবেন, আরো 30টা বাকি আছে। তার মানে পরীক্ষা আর কোনো কিছু বাকি থাকবে না ইনশাল্লাহ। তারপর মুসাবিদা। আচ্ছা, আজকের 10 নম্বর টপিক, 10 নম্বর টপিক হচ্ছে আপিল। 10 নম্বর টপিক কি আপিল। তো আপিলের সাধারণ বিধান বা আপিলের মূলনীতিগুলো আমরা এখন দেখবো একে একে। তো আপিলের 3টা বিষয় মাথায় রাখবেন, একটা হচ্ছে দণ্ড প্রদানের ক্ষেত্রে আপিলের কি বিধান আছে, আর একটা হচ্ছে খালাসের ক্ষেত্রে আপিলের কি কি বিধান আছে, আর একটা হচ্ছে অপর্যাপ্ত দণ্ডের ক্ষেত্রে আপিলের কি কি বিধান রাখা আছে, অপর্যাপ্ত দণ্ডের। তো দণ্ড প্রদানের ক্ষেত্রে আমরা জানি আপিল আদালতের 3টা আপিল আদালত আছে, আপিল বর্ণ থেকে 3টা আপিল আদালত আছে, এটা আমরা জানি। একটা চিফ জুডিশিয়াল আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আরেকটা হচ্ছে দায়রা, আরেকটা হচ্ছে কি হাইকোর্ট, তাই তো। চিফ জুডিশিয়াল একটা যাবে দায়রাতে, দায়রাটা যাবে কোথায়, হাইকোর্ট, এটাই স্বাভাবিক। হাইকোর্ট। খালাসের ক্ষেত্রে আপিল আদালত 2টা, আমরা বলছি খালাসের ক্ষেত্রে একটা আপিল আদালত চলে গেছে, মাইনাস হয়ে গেছে। তো খালাসের ক্ষেত্রে আপিল আদালত 2টা হইলে কোন 2টা খালাসের ক্ষেত্রে আপিল আদালত হবে, এই বিষয়টি দায়রা আর হাইকোর্ট। দায়রা আর হাইকোর্ট। চিফ জুডিশিয়াল যেটা সেটা হচ্ছে আপনার বাতিল হয়ে যাচ্ছে, চিফ জুডিশিয়ালটা নাই। চিফ জুডিশিয়াল তাহলে কোনটা কোনটা আছে, দায়রা আর হাইকোর্ট। ঠিক আছে, আবারও যাচ্ছিলাম। ও এটা হচ্ছে কোনটার ক্ষেত্রে, খালাসের ক্ষেত্রে, বুঝছেন।
খালাসের ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই হচ্ছে বিষয়। হ্যাঁ, আচ্ছা, দেন আপনার অপর্যাপ্ত দণ্ডের ক্ষেত্রে চলে আসেন। অপর্যাপ্ত দণ্ডের ক্ষেত্রে, ঠিক আছে? এই অপর্যাপ্ত দণ্ডের ক্ষেত্রে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর যে কোনো আপনার ম্যাজিস্ট্রেটই সেটা আপনার কোনো একটা রায় দিক, সেটার বিরুদ্ধে পাবলিক প্রসিকিউটর যিনি, উনি হচ্ছে আপিল করবে কোথায়? সবসময় হাইকোর্টে। আর অভিযোগকারী যদি করে তাহলে আপিলের ফোরাম মেনটেন করে করবে। আর খালাসের ক্ষেত্রে দ্বিতীয় আপিলের ব্যবস্থা আছে, সেটা কে করতে পারে? পাবলিক প্রসিকিউটর, ঠিক আছে? দ্বিতীয় আপিলের ব্যবস্থা আছে খালাসের ক্ষেত্রে, পাবলিক প্রসিকিউটর করতে পারে 6 মাসের মধ্যে। আর অভিযোগকারী যদি করতে চায় সেক্ষেত্রে দ্বিতীয় আপিল অভিযোগকারী করতে পারে না খালাসের ক্ষেত্রে, ঠিক আছে? আর অভিযোগকারী করতে হলে সেটা একটা আপিলই করতে পারে। তাহলে আপিল যদি না করতে পারে তাহলে তার প্রতিকার কি? রিভিশন করবে। এখান থেকে প্রবলেম আসতে পারে। আমার এটা বোঝানোর মূল কারণ হচ্ছে আপিলের মূলনীতিও পড়া হয়ে যাবে, প্লাস পাশাপাশি এখান থেকে যদি কোনো প্রবলেমেটিক কোশ্চেন দেয় সেটা আপনি পারবেন, মুসাবিদা দিতে পারে যে এই ক্ষেত্রে এই প্রবলেম হয়েছে, এই হবে, এখন তুমি এই ক্ষেত্রে একটা মুসাবিদা লিখো, এরকম আসতে পারে, অথবা শুধু প্রবলেম আসতে পারে। আচ্ছা, যাই হোক, এগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে সব ক্লিয়ার করব, বেসিকটা আমাদের মাথায় থাকতে হবে। আচ্ছা, তারপর অপর্যাপ্ত দণ্ডের ক্ষেত্রে পাবলিক প্রসিকিউটর যে কোনো আদেশের যে কোনো রায়ের বিরুদ্ধে যদি আপিল করতে হয় তাহলে পাবলিক প্রসিকিউটর সবসময় হাইকোর্টে করবে। আর অভিযোগকারী হলে আপিলের ফোরাম মেনটেন করে। ফোরাম কোনটা? চিফ জুডিশিয়াল একটা দায়রা, দায়রাটা হচ্ছে কোথায়? হাইকোর্টে। আচ্ছা, এখন এই যে দ্বিতীয় আপিলটা শুধুমাত্র পাবলিক প্রসিকিউটর অপর্যাপ্ত দণ্ডের ক্ষেত্রে এবং খালাসের ক্ষেত্রে করতে পারে, আর অভিযোগকারী সেটা করতে পারে না। আচ্ছা, এখন যদি একটা প্রশ্ন এরকম আসে প্রবলেমেটিক, ঠিক আছে? এখন যদি একটা প্রশ্ন এরকম আসে প্রবলেমেটিক, যে একটা ঘটনা দিয়ে দিল, ইমুক 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 একটা মামলা হয়েছে, এখন আপিলে প্রদত্ত রায়ের বিরুদ্ধে অভিযোগকারীর আপনার করণীয় কি? ঠিক আছে, ধরেন যে একটা যে কোনো একটা মামলা হয়েছে, হ্যাঁ, মারামারি হোক বা যে কোনো চুরি হোক, যে কোনো একটা ইস্যুতে মামলা হয়েছে, চুরিটা ছিনতাই, যে কোনো একটা ইস্যুতে। এখন এই চুরির মামলার রায়ে প্রদত্ত আপিলের বিরুদ্ধে অভিযোগকারীর করণীয় কি? বলেন। রায়ে প্রদত্ত আপিলের বিরুদ্ধে অভিযোগকারীর করণীয় কি? অভিযোগকারী কি আপিল করতে পারবে কিনা আবার? রায়ে রায়ে প্রদত্ত আপিলের বিরুদ্ধে, মানে নিম্ন আদালত একটা রায় দিছে, এর বিরুদ্ধে একটা আপিল হয়ে গেছে, তো দ্বিতীয় আপিল করতে আপিলে পারবে না, প্রদত্ত রায় দ্বিতীয় আপিল আপিল হবে না, সেক্ষেত্রে রিভিশন করতে হবে। পারবে না। তার মানে আপিলে প্রদত্ত রিভিশন রায় করতে পারবে। রিভিশন করতে পারবে, তাই তো? আপিলে প্রদত্ত রায়, তার মানে আপিল আদালতের রায় এটা। তাহলে আপিল আদালত কখন রায় দেয়? একবার আপিল হইলেই তো রায় দেয়। তাহলে দ্বিতীয় আপিল অভিযোগকারী করতে পারবে না। এখন যদি পাবলিক প্রসিকিউটর হয়, দণ্ডের বিরুদ্ধে যদি আপিল করতে চায়, পাবলিক প্রসিকিউটর হইলে আপিলে প্রদত্ত রায় হইছে, এখন আপনার পাবলিক প্রসিকিউটর আপনার ধরেন খালাস দিয়ে দিছে একটা মামলায়, খালাস, হ্যাঁ, খালাসের মামলার মনে করেন একটা বিষয়, হ্যাঁ, খালাসের বিরুদ্ধে আপিল হচ্ছে দায়রাতে, ঠিক আছে? এখন অভিযোগকারী যদি আপনার আপিল করতে চায় সেক্ষেত্রে আপিল করতে পারবে কিনা আপিলে প্রদত্ত রায়ের বিরুদ্ধে? অভিযোগকারী পারবে না, পিপি কিন্তু খালাসের ক্ষেত্রে লিভ টু আপিল করতে পারবে। পিপি পিপি পারবে, পারবে। পিপি পি পিপি পারবে, পারবে, কিন্তু কিন্তু অভিযোগকারী অভিযোগকারী পারবে না। পারবে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই হচ্ছে বেসিক। তাহলে আমরা প্রবলেম আসলে আমরা পারবো, তাই তো? ওকে, এইটা মাথায় রাখেন। এখন আমাদের এটাও শেষ হয়ে গেল। এখন এটার পাশাপাশি আমাদের আরো কিছু বিষয় পড়ে রাখতে হবে, ঠিক আছে? এটা আমি জাস্ট বলে দিব, আপনারা এমসিকিউতে অলরেডি পড়ে ফেলছেন, আপনারা জাস্ট একটু বইটা খুলে দেখে নেবেন। আর আমি যে টপিকগুলো দিচ্ছি এগুলো একটু কিন্তু বাসায় প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবেন যে এগুলো পেরে যাবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরের যে টপিকটা, এই কোন কোন ইস্যুতে আপিল করা যায় না, কোন কোন বিষয়ে আপিল করা যায় না, ঠিক আছে? এটা পড়বেন। তারপরে আপিলে আপনার এই কোন কোন ক্ষেত্রে আপিল করা যায় না, ঠিক আছে? তারপরে আপনার ইয়ে আছে না, ওই যে জামিনের যে বিষয়টা, আপিলের ক্ষেত্রে জামিন, হ্যাঁ, আপিলে
জামিন, আপিলের সময় যে একটা জামিন নেয় আপিল আদালত থেকে, সেটা কোথায় বলা আছে? এবং এই ক্ষেত্রে দরখাস্তের একটা 26 মুসাবিদা দরখাস্ত আসতে পারে। 26 স্যার, কত? 426 ধারা 26 আপিল পেন্ডিং থাকলে যেটা। তাহলে 426 এই বিষয়টা পড়বে। ঠিক আছে, এই তো মোটামুটি আমাদের আপিলটা শেষ হয়ে গেল। তাইলে আপিল সংক্রান্ত যদি বিধানগুলো আসে তাইলে আমরা ধারার রেফারেন্স দিয়ে পড়বো। আমি কিন্তু একটা ধারার রেফারেন্স বলি নাই, কারণ এইটা তো আপনারা অলরেডি পড়ে ফেলেছেন। যেমন দণ্ডের ক্ষেত্রে যেটা 407, 408, 410, ঠিক আছে, 407, 408, 410 দ্বিতীয় তৃতীয় শ্রেণীরটা আপনার কোথায় যাবে সেটা তো আপনারা জানেন, চিফ জুডিশিয়ালে, জজমেন্টটা কোথায় আর দায়রারটা কোথায়। ঠিক আছে, এভাবে গুছিয়ে ফেলবেন। আর কোন কোন ক্ষেত্রে আপিল করা যায় না, এগুলা কিন্তু সংক্ষিপ্তভাবে চলে আসে, প্রশ্ন সহজ হলে আসবে, এগুলো যদি না পড়েন তাহলে পারবেন না। আর খালাসেরটা তো বললেই দিলাম 417, আর অপর্যাপ্ত দণ্ড 417 এ। ঠিক আছে, আর এদিকে আপনার ওই আপিল আদালতের ক্ষমতা বলা আছে 423-এ। ঠিক আছে, এই তো, আর কিছু পড়া লাগে না কিন্তু আপিল থেকে। তাহলে এই হচ্ছে 10টা টপিক হয়ে গেল আমাদের ফৌজদারি কার্যবিধির। এই 10টা টপিক পড়েন, তারপরের ক্লাসে আমি আরো 5টা টপিক দিব। এইভাবে আমি হচ্ছে আজকে দ্বিতীয় দিন চলছে, আমি আরো 8 দিন 8টা ক্লাস লাগবে, তাহলে আমাদের টোটাল একটা রিভিউ আমরা নিতে পারবো সব সাবজেক্ট। আর প্রতিদিন 7 সাবজেক্ট পড়বেন, তাহলে কোনো না কোনো জিনিস কোনো না কোনো জায়গা থেকে চলে আসবে প্রতিদিনের পড়া থেকে, এটা মাথায় রেখে আপনি আগান। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের এটা শেষ। এখন চলে আসেন দণ্ডবিধিতে। দণ্ডবিধিতে দণ্ডবিধিতে আমরা গত ক্লাসে, ঠিক আছে, তারপর আপনাদেরকে আমি একটা রূপরেখা দিয়ে দিব, হাতে লিখে আমি একটা সাজেশন টাইপের রূপরেখা দিয়ে দিব, সেটা আরো 2-3টা ক্লাসের পরে। এখন আপাতত সব দেখতে থাকেন। দণ্ডবিধিতে আমরা গত ক্লাসে পড়ছি দণ্ড দণ্ডবিধিতে আমরা যেটা পড়ছিলাম যে আপনার দণ্ড বিষয়টা কি, আর এই অপরাধ বিষয়টা কি, আর অপরাধের মূলনীতিগুলা, তাই তো? আচ্ছা, তো এটা আমরা দেখছিলাম গত ক্লাসে। আর আমরা কমন ইন্টেনশন বা পরার্থ দায় জিনিসটা কি এইটাও আমরা দেখেছিলাম, যে পরার্থ দায় বলতে তুমি কি বুঝো, পরার্থ দায়। আচ্ছা, তো এরপরে মানে পরের দায় আপনি যে ঘাড়ে নিচ্ছেন, এটা হচ্ছে পরার্থ দায়। তারপরে আজকে যেটা দেখব সেটা হচ্ছে আমরা সাধারণ ব্যতিক্রম থেকে আমরা কিছু জিনিস দেখবো। আজকে শুধু সাধারণ ব্যতিক্রমই দেখবো। ধরেন আমি একটা প্রশ্ন করব আপনাকে, ধরেন যে একটা রোগী খুবই অসুস্থ, এই রোগীটার অপারেশনের দরকার। কিসের দরকার? অপারেশনের দরকার। এখন ডাক্তার রোগীটার অপারেশন করছে, ডাক্তার রোগীর অপারেশন করছে, হ্যাঁ, এখন রোগীটা মারা গেছে কোনো কারণে। এখন ডাক্তার কিভাবে ফৌজদারি দায় থেকে অব্যাহতি পেতে পারে? দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারার আলোকে ব্যাখ্যা করো, ডাক্তার কিভাবে ফৌজদারি দায় থেকে অব্যাহতি পেতে পারে, বলেন। 88 কিভাবে ধারা। অব্যাহতি বলেন? 88 88 ধারা আলোকে স্যার, একটি প্লাস 92 88 ধারা আলোকে স্যার, 88 ধারা আলোকে ডাক্তার অপরাধ থেকে অব্যাহতি পেতে পারে স্যার। আচ্ছা, এখানে আপনি কিভাবে বুঝলেন 88 দ্বারা? আমার প্রশ্ন তো আমি ক্লিয়ার করি নাই কোনো কিছু। স্যার ওইটা তো এখানে সম্মতি, হ্যাঁ আপনি ক্লিয়ার করেন নাই যে এটা সম্মতি সহ না সম্মতি ছাড়া, এই জন্যই 88 প্লাস 92। 88 প্লাস 92 ভাইয়া দুইটাই এটা আপনার। সাধারণ ব্যতিক্রমের জন্য। জি, 88 প্লাস 92 দুইটাই আপনাকে কি করতে হবে? কনফার্ম করতে হবে। 88 প্লাস 92, ঠিক আছে, দুইটাই আপনাকে লিখতে হবে। কারণ আমি এখানে সম্মতি সহ না ছাড়া এটা কিন্তু উল্লেখ করি নাই, প্রশ্নের মধ্যে কিন্তু উল্লেখ নাও থাকতে পারে, এটা এবারে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তো আপনি প্রশ্নটা পড়ে আগে দেখবেন যে প্রশ্নের মধ্যে কি সম্মতি নিছে কিনা। যদি সম্মতি নিয়ে থাকে তাহলে 88 দ্বারা, 92 দ্বারা লাগবে না। আর যদি সম্মতি না নিয়ে থাকে তাহলে 92 দ্বারা, 88 দ্বারা লাগবে না। আর প্রশ্ন যদি ক্লিয়ার মেসেজ না দেয় যে সম্মতি নিয়ে করছে কি না নিয়ে করছে, তখন আপনার দুইটা ধারাই লিখতে হবে। আপনি লিখবেন যে যদি ডাক্তার সম্মতি নিয়ে করে তাহলে 88 ধারা থেকে সে ফৌজদারি দায় থেকে অব্যাহতি পেতে পারে। আর যদি সম্মতি না নিয়ে করে তাহলে 92 ধারার অনুসারে সরল বিশ্বাসে যদি সে কাজটা করে অপরের মঙ্গলের জন্য, তাহলে সে 92 ধারা অনুযায়ী কি ফৌজদারি দায় থেকে অব্যাহতি পেতে পারে। এবং এটা 3 মার্ক থেকে 5 মার্কের প্রশ্ন আসবে। এখানে 2-3 লাইন লিখলে আপনার প্রশ্নের মার্ক আপনি 100% পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তাহলে এইভাবে আপনার বিভিন্ন ইস্যুতে ফৌজদারি দায় থেকে কিভাবে অব্যাহতি পাওয়া যায় এগুলো বিভিন্ন জায়গায় দেওয়া আছে, আপনি এগুলো এইভাবে পড়বেন। তারপরে মনে করেন যে আপনার সরল বিশ্বাসে কৃত যোগাযোগ, ঠিক আছে,
যেমন আপনি একজন লোক একজনকে বলল যে আপনি তো আর বেশি দিন বাঁচবেন না, এই শুনে সে সাথে সাথে মরে গেল। এখন এইখানে সে কিভাবে 93 ফৌজদারি দায় থেকে অব্যাহতি পেতে পারে? এইভাবে প্রশ্ন আসতে 93 পারে 93 ধারা অনুযায়ী। ঠিক আছে, 93 ধারা সরল বিশ্বাসে কৃত যোগাযোগ, তো এই জিনিসগুলো একটু ঝালাই করবেন। তারপর একজন বিচারক সরল বিশ্বাসে একটা ভুল রায় দিয়ে দিছে বা একটা ভুল কার্য সম্পাদন করে ফেলছে, তো ওই বিচারকের রায় অনুযায়ী আবার কিছু লোক আরো কিছু কাজ করে ফেলছে। এখন তারা উভয়ই, বিচারক এবং বিচারকের রায় অনুযায়ী যারা কাজগুলা করছে, সবাই কিভাবে ফৌজদারি দায় থেকে অব্যাহতি পেতে পারে? তাহলে কত ধারা? 77 ধারা আর 78 ধারা, এই দুইটার আলোকে আপনাকে এটা প্রবলেম সলভ করতে হবে। তো কোন প্রবলেম আসবে এটা তো আমরা জানি না, তো সেই জন্য আমরা শুধু পড়ার জন্যই পড়বো না, আমরা কিছু প্রবলেম অ্যানালাইসিস করে করে আমরা কি করব, পড়বো। ঠিক আছে, তো এইভাবে আপনার এই টপিকটার মধ্যে যেটা পড়বে, ঠিক আছে, আপনি পড়বেন হচ্ছে 76 থেকে আপনার হচ্ছে 106 পর্যন্ত আপনাকে পড়তে হবে। এটা ওভারঅল একটা কোশ্চেন চলে আসতে পারে, যেটা 2022 তে চলে আসছিল, 2022 সালেও আসছে, 2023 সালেও আসছে। ঠিক আছে, এইবার যে আসবে না এটা কিভাবে বলবেন আপনি? ঠিক আছে, তো 24 সালেও 25 সালেও কি আসতে পারে। আচ্ছা ঠিক আছে, এই সাউন্ড ক্লিয়ার থাকেন, মিউট থাকেন, মিউট মিউট। তারপরে আমরা আপনার এই জায়গা থেকে কয়েকটা জিনিস দেখবো, আর ওভারঅল সব পড়বো, এটাকে একটু ভাগে ভাগে পড়বো। তারপর সাধারণ ব্যতিক্রমের মধ্যে আত্মরক্ষার্থে আপনার যে বিষয়গুলো, আত্মরক্ষার বিষয়গুলো পড়বো। ঠিক আছে, যে আত্মরক্ষার্থে কোনো কিছুই করা অপরাধ না, ব্যতিক্রম সাপেক্ষে আলোচনা করা। ধরেন এই প্রশ্ন যদি আসে তাহলে কি উত্তর দিবেন? 99 আত্মরক্ষার্থে ধারা কোনো কিছুই অপরাধ না, ব্যতিক্রম সাপেক্ষে আলোচনা করো। আর ওই যে সরকারি কর্মচারীর ক্ষেত্রে যেটা আছে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না, এটাই তো ব্যতিক্রম হওয়ার কথা। এটা কত ধারা? এটা তো 99 স্যার ধারা, আছে 99 ইয়াতে 95 99 99 ধারা কেন? 99 ধারাতে, 99 ধারাতে আত্মরক্ষাটাকে আপনার কি সংকীর্ণ করে দিয়েছে, মানে 96 ধারার ব্যতিক্রম 99 ধারাতে, তাই তো? এখন প্রত্যেকটা জায়গায় 98 বলেন, 100-তে বলেন, 103-এ বলেন, প্রত্যেকটা জায়গায় 99 ধারার শর্ত আপনার মেনে আপনাকে এই আত্মরক্ষার ইয়েগুলা দেখতে হবে, 99 ধারার শর্ত মেনে হচ্ছে কিনা, বুঝছেন কিনা? এখন আপনার কাউকে আপনি মেরে ফেললেন, সেখানেও 99 ধারার আপনার শর্ত প্রয়োগ করে আপনি মারছেন কিনা। যদি 99 ধারার শর্ত প্রয়োগ আপনার 99 ধারার সাপেক্ষে হয়, ঠিক আছে, তাইলে একটা ফ্যাক্ট, আর 99 ধারার সাপেক্ষে না হইলে কিন্তু আরেকটা ফ্যাক্ট। তো এইগুলো আপনাকে সবগুলাই বুঝতে হবে 99 ধারার সাপেক্ষে, মানে ব্যতিক্রম সাপেক্ষে, নাইলে কিন্তু আত্মরক্ষার অধিকার দেয় নাই ওই জায়গাগুলাতে। 99 ধারা যদি বলে, ঠিক আছে, যে পুলিশের বিরুদ্ধে তোমার কোনো অধিকার নাই, এখন আপনি পুলিশে আত্মরক্ষার্থে মেরে ফেললেন, এটা কিন্তু করা যাবে না। আবার অতিরিক্ত বল প্রয়োগ করলেন প্রয়োজনের, এটাও করা যাবে না, কারণ এখানে বলা আছে যে প্রয়োজনের অতিরিক্ত কি বল প্রয়োগ করা যাবে না। আপনি একটা মানুষে একটা গুলি করলেন, একটা থাপ্পড় দিলেন, পরের থাপ্পড়টা দরকার নাই, আপনি তাও দিলেন, তার মানে এটা 99 ধারার একটা শর্তকে কি করলো, ভঙ্গ করলো। ঠিক আছে, এরকম ভঙ্গ করে হচ্ছে কিনা এই বিষয়টাও কি করতে হবে, মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এই হচ্ছে আপনার বিষয়। হ্যাঁ, তো এগুলা মেনে আপনার পড়তে হবে। তাইলে আপনার কাজ হচ্ছে কি, আপনার 76 থেকে 106 পর্যন্ত ভালো করে পড়ে ফেলা। তার মানে এখানে দুইটা টপিক, আপনি 2-3টা টপিক মিলিয়ে আসতে পারে, আমি তো ওভারঅল আলোচনা করে দিলাম। তারপর ফাইনালি আমি কি করব, আপনাকে প্রশ্ন টশ্ন সহ সবকিছু দিয়ে দিব। তাহলে আপনার কাজ হচ্ছে 76 থেকে 106 পর্যন্ত ভালো করে পড়া। তারপরে আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা এই বছর, সেটা হচ্ছে আপনার এই অপসহায়তা। ঠিক আছে, দুষ্কর্মে সহায়তা, যেটা অপসহায়তা, হ্যাঁ, 107 থেকে যেটা শুরু, 107 থেকে 116 পর্যন্ত এই মূলনীতিগুলো আপনাকে মুখস্থ করতে হবে। এবার এটা গুরুত্বপূর্ণ, কারণ এই জায়গাটা থেকে প্রশ্ন আসে নাই, এটাকে প্রথম স্টেজে রাখবেন। ঠিক আছে, অপসহায়তার ক্ষেত্রে শাস্তির মূলনীতি, কার ক্ষেত্রে? অপসহায়তার ক্ষেত্রে। তাইলে 107 109 থেকে মূলত শুরু শাস্তির মূলনীতিটা। ঠিক আছে, 109 থেকে মূলত শাস্তির মূলনীতিটা শুরু। জামাল উদ্দিন ভাই, আপনি বারবার আনমিউট হচ্ছেন কেন? মিউট থাকেন, আপনার এখান থেকে সাউন্ড আসে। আচ্ছা,
তো 107 থেকে 100 পর্যন্ত আগামী ক্লাসে দেখবো আর কি, নেক্সট ওয়ার্কিং ডেতে 107 থেকে 120 খ পর্যন্ত দেখবো। এখান থেকে একটা প্রশ্ন পাইতে পারেন এবার, কারণ সাধারণ ব্যতিক্রম থেকে পরাপর অনেকগুলো প্রশ্ন চলে আসছে। তারপরেও আপনাকে এটা পড়তে হবে, বিশেষ করে 88, 92 ধারাটাকে মাথায় রেখে, বাকি ধারাগুলোকে মাথায় রেখে আপনাকে এটা পড়তে হবে। ঠিক আছে, এখন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, বিনা কারণে যদি কেউ মারা যায়, কেউ আত্মরক্ষার্থে একজন নিরপরাধ লোককে মেরে ফেললে সেখানে কি আত্মরক্ষার সুযোগ আছে কিনা বলেন তো? আছে। 73 ধারা আছে। অনুযায়ী কত স্যার। কত ধারা? 105-এ বলছে তো। 106। 106। আপনি আত্মরক্ষার্থে যদি নিরপরাধ লোককেও মেরে ফেলেন তাও আপনার কোনো অপরাধ নাও হতে পারে। 106 এগুলো একটু মনে রাখবেন, কারণ ভাই বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে, প্রবলেম দিয়ে আসতে পারে যে এই মুখ একটা নিরপরাধ লোক ইমুকরে মেরে ফেলছে, এখন তার আপনার ফৌজদারি দায় থেকে সে অব্যাহতি পেতে পারে কিনা। তো আপনাকে রেফারেন্স দিতে হবে। হ্যাঁ, 106 ধারা দিয়ে সে যেহেতু বাঁচার জন্য মারছে, সে ফৌজদারি দায় থেকে কি অব্যাহতি পেতে পারে, ঠিক কিনা? তাহলে রেফারেন্স গুলো আপনাকে দিতে হবে না? ওকে, তার মানে আমাদের আজকের দণ্ডবিধি শেষ, আপনারা এগুলো পড়েন। তারপরের আমরা হচ্ছে অপসহায়তায় চলে যাব 107 থেকে, আর হচ্ছে ক্রিমিনাল কনস্পাইরেসি আগামী ক্লাসে পড়বো 107 থেকে 120 খ পর্যন্ত। হ্যাঁ, যেগুলো গুরুত্বপূর্ণ ওই ইস্যুগুলো সামনে নিয়ে আসবো। এটা একটু ক্রিটিক্যালি বিভিন্ন জায়গায় উপস্থাপন করা আছে, এটাকে একটু সহজ ভাষায় আমি গ্রুপে দিয়ে দিব, এটা আমরা তারপর ডিসকাস করব। আর নোট যেটা, এটা আর 2-1 দিন পরে আপনারা নোট পাবেন, নেক্সট আপকামিং উইকের মধ্যে। জাস্ট একবার খালি মিলাইয়া পড়ে দেখা, সব তো অলরেডি পড়া হয়ে গেছে, নোট আর বিশেষ কিছু না, জাস্ট হচ্ছে কোন ধারা দিয়ে কি গেছে এই জিনিসটা একটু মিলাইয়া দেখা, এই ওভারঅল। আচ্ছা, শেষ আমাদের দণ্ডবিধি শেষ। ঠিক আছে, তারপর সাক্ষ্য আইনে চলে আসেন। সাক্ষ্য আইন। আচ্ছা, সাক্ষ্য আইনে গত ক্লাসে আমরা কি পড়ছিলাম, একজন আমাকে একটু মনে করাই দেন তো, আমার তো মনে নাই কি পড়াইছিলাম সাক্ষ্য আইন। অনুমান সংক্রান্ত বিধান স্যার। আচ্ছা, তারপরে অনুমান। আচ্ছা, অনুমান থেকে আমরা যেটা পড়ছিলাম গত ক্লাসে, যে অনুমান বলতে তুমি কি বুঝো। ঠিক আছে, একটা দলিল সম্পর্কে আদালত কি অনুমান করতে পারে, এই প্রশ্নটা যদি আসে তাহলে আপনাকে কি লিখতে হবে? অনুমান বলতে কি বুঝো। গত ক্লাসে টেক মিনিট একটু রিভিউ দিচ্ছি। অনুমান বলতে কি বুঝো, এটা 4 ধারাতে আছে অনুমানের বিষয়টা। আর একটা দলিল সম্পর্কে আদালত কি অনুমান করতে পারে, এটা আছে হচ্ছে সেকশন 79 থেকে আপনার একদম 90 ক পর্যন্ত। ঠিক আছে, মাঝখানের 2-1টা ধারা কি বাদ যাবে, মাঝখানের, এই শরীফ আক্তার আপনি মিউট থাকেন, মাঝখানের 2-1টা ধারা বাদ যাবে, ম্যাক্সিমাম ধারাই চলে আসবে 79 থেকে 90 ক। একটা দলিল সম্পর্কে আদালত কি অনুমান করতে পারে, একটা সার্টিফাইড কপি, এটা একটা দলিল, এই সম্পর্কে আদালত শ্যাল প্রিজিউম করবে। মুক্তার নামার সম্পর্কে আদালত কি অনুমান করবে, এই যে বিষয়গুলা। তারপর 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে আদালত কি অনুমান করবে। তারপর ডিজিটাল ফরম্যাটে যদি চুক্তিটা হয় সেটা সম্পর্কে আদালত কি অনুমান করবে, 88 খ আর এই 85 খ। তারপর তার বার্তা সম্পর্কে আদালত কি অনুমান করবে, এগুলো হচ্ছে কি সবই দলিল। তো এই দলিলগুলা সম্পর্কে আদালত কি অনুমান করে এটা আমরা পড়ছি। তারপর যদি পরীক্ষা আসে ডিজিটাল রেকর্ড সম্পর্কে আদালত কি অনুমান করবে, এটা কিন্তু ডিজিটাল প্রমাণ চাই নাই, শুধু অনুমান চাইছে, তাইলে আমরা কি 81 ক, ঠিক আছে, ওই যে আপনার 85 আপনার ক, জাস্ট হচ্ছে সংশোধনী গুলা দিব আমরা। ঠিক আছে, 90 ক, 90 আসবে না কিন্তু এখানে, শুধু এইগুলা সংশোধনী গুলো আসবে, তাই তো? এইগুলা আসবে ডিজিটাল রেকর্ড সম্পর্কে আদালত কি অনুমান করবে। আর যদি আরেকটা প্রশ্ন আছে অনুমান থেকে, যে অনুমান বলতে কি বুঝো, হ্যাঁ, সংশ্লিষ্ট ধারার আলোকে অনুমান সংক্রান্ত অনুসরণীয় বিধানগুলা কি কি, তখন আপনাকে সব দিতে হবে। তখন আপনাকে কি করতে হবে, চার্ট করতে হবে। কি চার্ট করতে হবে? এই যে চার্ট গুলা, মে প্রিজুম, শ্যাল প্রিজুম, কনক্লুসিভ প্রুফ। ঠিক আছে, এখন কোন অনুমান চাইলে কোন প্রশ্ন লিখবেন এটা কিন্তু আপনার বুঝতে হবে। দলিল সম্পর্কে অনুমান চাইলে তো আর আপনার 41 আর 112 ধারার দরকার নাই। ডিজিটাল রেকর্ড সম্পর্কে অনুমান চাইলে আপনার অন্যগুলার দরকার নাই। এখন দলিল ওভারঅল অনুমান চাইলে আমার সব দরকার আছে। আচ্ছা, অনুমান শেষ, গত ক্লাসে পড়াইছি। আজকের টপিক দেখেন, আজকের টপিক হচ্ছে, নেক্সট টপিক হচ্ছে আজকের, যে 2টা টপিক দিব, যদিও গত ক্লাসে পড়ছি, অন্যান্য ক্লাসগুলাতে পড়ছি। আদালতে আপনার প্রমাণ ছাড়া কোনো কিছুই গ্রহণ করে না, ব্যতিক্রম সাপেক্ষে আলোচনা করো, এটার কোন ধারা? আদালত প্রমাণ ছাড়া কোনো কিছুই গ্রহণ করে না, ব্যতিক্রম সাপেক্ষে আলোচনা করো।
আদালত তো প্রমাণ ছাড়া কোনো কিছু গ্রহণ করে না, এটা আমরা জানি। তাহলে এটার ব্যতিক্রমটা কি, যে প্রমাণ ছাড়াও কি গ্রহণ করে? আদালত প্রমাণ ছাড়া কোনো কিছু গ্রহণ করে না, ব্যতিক্রম সাপেক্ষে এটা যে আলোচনা করে। স্বীকৃত বিষয় হবে 65, হ্যাঁ 56, 57, 58 অনুসারে। 56, 57, 56, 57, 58, ঠিক আছে। তাহলে এগুলো আমার পড়ানোর কিছু নাই, জাস্ট হচ্ছে আপনারা 56, 57, 58 শীটের মধ্যেও আছে, 56, 57, 58 জাস্ট হচ্ছে দিয়ে পড়ে ফেলবেন, ঠিক আছে। আদালত প্রমাণ ছাড়া কোনো কিছু গ্রহণ করে না, ব্যতিক্রম সাপেক্ষে আলোচনা করো, মানে প্রমাণ আপনার দেওয়ার দরকার নাই, এটাই ব্যতিক্রম। আচ্ছা, তারপরের টপিকটা যেটা আমি পড়তে বলবো আপনাকে, সেটা হচ্ছে একটা দলিল বলতে কি বুঝো, দলিল বলতে কি বুঝো, একটা দলিল কিভাবে প্রমাণ করা যায়, একটা দলিল কিভাবে প্রমাণ করা যায়। সেই ক্ষেত্রে আপনি 61 থেকে 65 অথবা 66 পর্যন্ত লিখবেন। এটা হচ্ছে কি, দলিলের বিষয়বস্তু প্রমাণ করে দলিল প্রমাণ করা যায়, আর হচ্ছে দলিল সম্পাদন প্রমাণ করে দলিল প্রমাণ করা যায় 66 থেকে 73, ঠিক আছে। এটা হচ্ছে দলিল কি, দলিল কিভাবে প্রমাণ করা যায়। এখন যদি আসে যে দলিল কি, ঠিক আছে, অথবা আসলো ডিজিটাল রেকর্ড কি, একটা ডিজিটাল রেকর্ড কিভাবে প্রমাণ করা যায়, সেই ক্ষেত্রে আপনার সব লাগবে না, ডিজিটাল রেকর্ড প্রমাণ করা যায় কিভাবে, এটা যদি আসে তাহলে 65 ক, 65 এ আর 65 খ, বি, বি। এইভাবে, ঠিক আছে। তাহলে গত ক্লাসে অনুমান পড়ছে, আর আজকে দলিল নিয়ে আমরা কি করতেছি, স্টাডি করতেছি। এই জায়গাগুলোতে আপনি জাস্ট, আমার শীট তো পেয়ে গেছেন সাক্ষ্য আইনের, ওই শীট থেকে আপনি জাস্ট হচ্ছে সহজ ভাষায় দিয়ে দিছি, একবার করে রিভিউ করে নেন। আর যারা এখনো পান নাই, সামনে পাবেন, এই একসাথে সব দিয়ে দিব। আর যারা পেয়ে গেছেন, সাক্ষ্য আইন আমি দিয়ে দিছি, ওখান থেকে একটু দেখে নেন। যদিও সাক্ষ্য আইনের নোটটার লেখা একটু ছোট হয়ে গেছে, এটা আমার অজান্তে হয়েছে। এরপরে নোট যেগুলা দিব এগুলা লেখা ঠিক করে দিব, ওইটা একটু ছোট হয়ে গেছে, এটা আমি খেয়াল নাই, আমি বুঝতে পারিনি, বিষয়টা আমার ধারণার বাইরে গেছিল। আচ্ছা, যাই হোক, তারপরে তারপরে আপনার এই টপিকগুলো আপনি কি করেন, গুছাবেন। তারপরে টপিকটা আর দরকার নাই সাক্ষ্য আইনের, গত ক্লাসের অনুমান আর আজকের দলিল, এইগুলা আপনি শেষ করেন। হ্যাঁ, আপনার লেখা অনেক ভালো, কিন্তু ছোট তো স্যার, একবারে দেখা ওই যায় তো, না। এটা মিস্টেক হয়ে গেছে, অনেক আমি ভালো। খেয়াল করিনি, ঠিক আছে। এটা আচ্ছা কে স্যার, বলছিলেন ছোট হয়ে জি। গেছে? কে বলছিলেন? স্যার আমি আব্দুল হক ক্যানিংস থেকে স্যার। ও, আব্দুল হক ভাই। আসসালামু আলাইকুম। আসলে এটার যেই প্রিন্ট আউটের আগে আমি আসলে খেয়াল করতে পারি নাই, তাড়াহুড়া করে দিছি তো, এই জন্য ছোট হয়ে গেছে কোনো কারণে। এটা একটু কষ্ট করে পড়েন, এরপরে এগুলা বড় করে দিব। হ্যাঁ, স্যার আমরা তো এখনো পাই নাই, জি যদি স্যার। প্রিন্ট করা না থাকে নতুন করে করতে হলে একটু বড় করে তাহলে দিন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় করে দিই, এই জন্য আমি আর এটা হ্যাঁ, কাউকে ওইটা দিচ্ছি আমরা না। এখনো। জি জি, আমি দিয়ে দিব 2-1 দিন পরে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো করে পড়বেন, সাক্ষ্য আইন এনাফ যেটা দিছি, এর বাইরে কিছু আসবে না ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে সাক্ষ্য আইনের এইভাবে পড়েন ভাই। আমি যে টপিকগুলো দিচ্ছি, আপনি একটা দিন সময় দিচ্ছি আমি, ওই দিনের মধ্যে এগুলো পড়ে ফেলেন, আশা করছি আর কোনো ঝামেলা থাকবে না, একদম টু দা পয়েন্টে, এর বাইরে কিছু আসবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। আচ্ছা, তারপরে তামাদি আইনে চলে আসেন। তামাদি তামাদি আইনে গত ক্লাসে আমরা পড়ছি যে সময়ের অবিরাম চলন, একবার শুরু হইলে আর শেষ হয় না, ব্যতিক্রম সাপেক্ষে আলোচনা করো, 12 ধারা, 13 ধারা, 14 ধারা, 15 ধারা, 16 ধারা, এইটা শেষ করছি গত ক্লাসে। আর কি পড়ছে, বৈধ অপারগতার নীতিগুলা শেষ করছি, তাই তো। আর কি দিছিলাম কিছু, আর কি দিছিলাম কিছু তামাদি আইনে? 3 দ্বারা একটি শর্ত সাপেক্ষ দ্বারা এর 3 ব্যতিক্রম। দ্বারা একটি শর্ত সাপেক্ষ দ্বারা, ঠিক আছে। এটার ব্যতিক্রম বলতে বলছি, মানে একদম 4 থেকে 25 পর্যন্ত সবগুলাই একটু একটু করে দিয়ে দিবেন। যে 3 ধারা নিজে কোনো বক্তব্য দিলে সেই বক্তব্যের উপর ঠিক থাকতে পারে না, সে অন্যান্য আরো কিছু ধারার উপর কি হয়, নির্ভরশীলতা চলে আসে, ঠিক আছে। 4, 5, 6, 7 সব এগুলো যাবে এটাতে। তাহলে এইটা দিয়ে আমাদের অনেক কিছু প্রায় সব শেষ হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আজকে আরেকটা টপিক দেখবো, তারপরে আমাদের টপিক আরো আসবে। আজকে একটা টপিক কি পড়বো, সেটা হচ্ছে প্রেসক্রিপশন। লেখেন, প্রেসক্রিপশন বলতে কি বুঝো, ঠিক আছে। প্রেসক্রিপশন বলতে কি বুঝো, একটা প্রেসক্রিপশনটা কিভাবে অর্জিত হইতে হয়, তামাদি আইনের আলোকে ব্যাখ্যা করো। এক প্রেসক্রিপশন কিভাবে অর্জিত হয়, তামাদি আইনের আলোকে ব্যাখ্যা করো, ঠিক আছে। এটা হচ্ছে প্রশ্ন। প্রেসক্রিপশনটা কি? প্রেসক্রিপশনটা হচ্ছে
আপনার তামাদি আইনের আলোকে প্রেসক্রিপশন, এটা ডাক্তারি প্রেসক্রিপশন না। তামাদি আইনের আলোকে প্রেসক্রিপশন হচ্ছে দীর্ঘকালীন ভোগ দখলজনিত একটা অধিকার। কি? দীর্ঘকালীন ভোগ দখলজনিত অধিকার। লেখেন, প্রেসক্রিপশন হচ্ছে কি? দীর্ঘকালীন ভোগ দখলজনিত একটা অধিকার, প্রেসক্রিপশন। তামাদি আইনের আলোকে প্রেসক্রিপশন বলতে আমরা বুঝি যে দীর্ঘকালীন ভোগ দখলজনিত অধিকার। আর প্রেসক্রিপশনের কথা আলোচনা করা আছে কোথায়? 26 থেকে 28 ধারায়। 20 থেকে 28 দ্বারা। হ্যাঁ, তো প্রেসক্রিপশনটা 26 আর 27 এইখানে অর্জনমূলক প্রেসক্রিপশনের কথা বলা হয়েছে। 26 আর 27-এ কি বলা হয়েছে? অর্জনমূলক অর্জনমূলক। প্রেসক্রিপশন। এখন পরীক্ষায় আসতে পারে প্রেসক্রিপশন বলতে কি বুঝো? অর্জনমূলক প্রেসক্রিপশন সংশ্লিষ্ট ধারার আলোকে ব্যাখ্যা করো। তাহলে অর্জনমূলক বললে আপনাকে 26 ধারা 27 ধারা লিখতে হবে। আর যদি বিলুপ প্রেসক্রিপশন বলে, কি বিলুপ, বিলুপ প্রেসক্রিপশন বলে, সেই ক্ষেত্রে তাহলে আপনাকে 28 লিখতে ধারা হবে আসবে। 28 ধারা। সেই ক্ষেত্রে আপনাকে লিখতে হবে 28 ধারা, সেকশন 28। তাহলে এই দিয়ে 26, 27, 28 আমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি দিব। এগুলো হচ্ছে মাদার কোশ্চেন। এগুলা কি পড়াচ্ছি প্রথম। আরো একটা ক্লাস বা আরো 2টা ক্লাস লাগবে আমাদের মাদার কোশ্চেন শেষ করতে। ধরেন মাদার কোশ্চেন কি, যেটার উপর আপনার একটা ভিত্তি তৈরি হবে এই প্রশ্নগুলো পড়লে। তারপর এখান থেকে পেঁচায় গুছায়া আরো কিছু প্রশ্ন আমি লাস্ট 6 স্টাডি প্ল্যান 6 থেকে, আজকে হচ্ছে দ্বিতীয় আপনার ক্লাস, আমরা 5টা ক্লাস করব একদম বেসিকের উপর ভিত্তি করে। তারপরে 6ষ্ঠ ক্লাস থেকে আমাদের এটার ভিতর থেকে আরো কি কি ক্রিটিক্যাল প্রশ্ন উদ্ভব হইতে পারে ওগুলা নিয়ে অ্যানালাইসিস করব। কিন্তু আগে একটা বেসমেন্ট তৈরি করতে হবে, আর এইটাই তৈরি করছি এখন। তাহলে অর্জনমূলক প্রেসক্রিপশন 26, 27 আর বিলুপমূলক প্রেসক্রিপশন হচ্ছে 28 ধারাতে, তাই তো? তাহলে 26 ধারা তো সবাই পারেন, ইজমেন্ট যেটা সুখাধিকার। ঠিক আছে, জমি পানি, হ্যাঁ, এগুলো আপনারা বই থেকে দেখে নেবেন। জাস্ট আমার এমসিকিউ বই থেকে পড়ে নিলেই চলবে। 20 বছর 60 বছর কখন কি এগুলা। ঠিক আছে, তাইলে প্রেসক্রিপশন আপনার দুই ভাবে হইতে পারে তামাদি আইনে। একটা সুখাধিকারের মাধ্যমে, আরেকটা কি দখলের মাধ্যমে সৃষ্ট হয় প্রেসক্রিপশনটা। একটা কি সুখাধিকারের মাধ্যমে 26, 27 ধারা, আরেকটা কি দখল বলে, এটা হচ্ছে কি 28 ধারা। দখলের মাধ্যমে আপনার অধিকারটা তৈরি হয়। তাহলে পরীক্ষা এইভাবেও আসতে পারে যে আপনার অধিকার বা সত্ত্ব কিভাবে তৈরি হয়, তামাদি আইনের সংশ্লিষ্ট ধারার আলোকে ব্যাখ্যা করো। সিম্পল কোশ্চেন। কোন একটা সম্পত্তিতে আপনার অধিকার বা সত্ত্ব কিভাবে তৈরি হয়, বুঝছেন কিনা? তাহলে আপনি লিখবেন অধিকার দুই ভাবে তৈরি হইতে পারে। একটা হচ্ছে কি সুখাধিকারের মাধ্যমে অধিকারটা তৈরি হইতে পারে, যেটা 26, 27 ধারাতে বলা হচ্ছে। আর একটা হচ্ছে দখলের মাধ্যমে, মানে 26, 27 ধারা তো সরাসরি দখল করতে হয় না, এটা জাস্ট আপনার আসতেছেন যাইতেছেন, সবারই এখানে আসা যাওয়া আছে। আর 28 ধারাটা কি, আপনি একদম টু দা পয়েন্টে আপনি ইয়ে করতেছেন, দখল করতেছেন। এই জন্য সম্পত্তির অধিকার একজনের বিলুপ্ত হয়, আরেকজনের কি হয়, তৈরি হয়। তাহলে দখলের মাধ্যমে সৃষ্ট অধিকার, একটা সুখাধিকারের মাধ্যমে। বারবার বলতেছি ভাই, এগুলা বেসিক কোশ্চেন, বেসিক পয়েন্ট। এগুলা যদি আপনার মাথায় না থাকে তাহলে আপনি ক্রিটিক্যাল প্রশ্ন করলে আপনি ধরতে পারবেন না, উল্টাপাল্টা লেখা দিয়ে আসবেন। আর 27 ধারা থেকে আমরা একটা অঙ্ক করব সামনে, ক্রিটিক্যাল। ঠিক আছে, এই অঙ্কটা আপনাদের আসতে পারে যে জীবন সত্য, একটা লোক যদি জীবন সত্ত্বে থাকে 15 বছর, একটা হিন্দু মহিলা, ঠিক আছে, আর অস্থায়ী সত্য যদি থাকে আরো 7 বছর কেউ, অথবা 4 বছর। হ্যাঁ, এখন একটা লোক যদি ওই সম্পত্তি দিয়ে 40 বছর হেঁটে যায়, তাইলে কি তার সুখাধিকার অর্জন হয়ে গেছে? সে মনে করতেছে। এখন সে, আপনি বাধা দিচ্ছেন যে আমার সম্পত্তির উপর তুমি হাইটা যাও না, সে আদালতে গিয়ে ইজমেন্ট রাইটের মামলা করলো। এখন প্রশ্ন হচ্ছে মামলাটা টিকবে কিনা, ইজমেন্ট রাইটের মামলাটা চলবে কিনা, হবে কিনা। এখন হবে কিনা এটা জাস্টিফাই করার জন্য আপনার 15 বছর যে মহিলা জীবন সত্য ছিল সেইটা, আর 7 বছর যে অস্থায়ী সত্য ছিল, দুইটা যোগ করবেন। যোগ আর অস্থায়ী সত্যটা অবশ্যই 3 বছরের নিচে হইলে সেটা যোগ করার দরকার নাই, সেটা কাউন্টে আসবে না। 3 বা 3-এর অধিক হইতে হবে অস্থায়ী সত্যটা যদি কাউন্টে নিয়ে আসতে চান। তাহলে 15 আর 7 যোগ করলে কত হয়? 22 22 বছর। 40 থেকে 22 বার। তাহলে 40 থেকে 22 বিয়োগ দিলে কত বছর থাকতেছে? 18। 18। তার মানে হবে না। কি মামলাটা খারিজ হয়ে যাবে না? জি স্যার। হ্যাঁ, খালি খারিজ হয়ে যাবে। এই প্রবলেমটা আসতে পারে। হ্যাঁ,
তারপর তামাদি আইন থেকে আরো অনেক প্রবলেম আছে, যেটা আমরা 12 ধারা থেকে একটা প্রবলেম আমি আমার এমসিকিউ বইয়ে দেখাইছি। এই প্রবলেমটা খুবই গুরুত্বপূর্ণ, 12 ধারার একটা প্রবলেম। আমরা প্রবলেম ক্লাস করব পরে, আপনারা এই প্রবলেমটা একটু দেখে নিয়েন। আমার আইন বিচরণ এমসিকিউ উইন উইন বইয়ে দেওয়া আছে এই প্রবলেমটা। ঠিক আছে, 12 ধারা থেকে কি প্রবলেম হইতে পারে, এটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। হ্যাঁ, এই প্রবলেমের ক্লাসগুলো আমরা লাস্টের দিকে করব আর কি, এই জন্য আমি এখন আপাতত বলছি না, কিন্তু আমি পয়েন্টগুলো বলে দিচ্ছি। 27 ধারা থেকে একটা প্রবলেম আসতে পারে, 12 ধারা থেকে ওই যে ডিক্রি দিছে এই মুখ দিন, রায় দিছে এই মুখ দিন, নকলের আবেদন করছেন এই মুখ দিন, নকল পাইছেন এই মুখ দিন, তাইলে আপনার এখানে তামাদি আইনের কতদিন বাদ যাবে, এইরকম টাইপের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে ডিক্রি জারির যে বিষয়টা, ইমুক তারিখে ডিক্রি হয়েছে, ইমুক তারিখে আপনার এই ডিক্রিটা আপনার জারির আপনার মামলা ডিক্রি জারির আবেদন করছেন, এর আগে ইমুক তারিখে সংশোধন হয়েছে, এখন আপনি আপনার এটার জন্য তামাদি দিয়ে ভারিত হবে কিনা, এই রিলেটেড প্রবলেমও আসতে পারে, এগুলোও আমরা দেখব। তারপর 4 ধারা থেকে প্রবলেম আসতে পারে, আর বাকি প্রবলেম খুব সহজ, এগুলো আর আমি বলবো না, এগুলা সবাই পারে। তারপরে আরো কিছু প্রবলেম 8 ধারা থেকে আসতে পারে। ঠিক আছে, ওই প্রবলেম গুলোও কি করব আমরা দেখবো। জাস্ট হচ্ছে আপনারা বেসিকটা ক্লিয়ার করেন, তাইলে আপনারা সব বুঝে যাবেন। ঠিক আছে, তাহলে তো আমাদের আজকের টপিক ছিল প্রেসক্রিপশন। কি প্রেসক্রিপশন? প্রেসক্রিপশন মানে কি? দীর্ঘকালীন ভোগ দখলজনিত অধিকার। প্রেসক্রিপশন কয়ভাবে অর্জিত হয়? শোয়েব ভাই বলেন, প্রেসক্রিপশন কয়ভাবে অর্জিত হয় কোন একটা সম্পত্তিতে? স্যার দুইভাবে। দুই ভাবে। পলাশ ভাই বলেন, কোন কোন দুই ভাবে? ভোগ দখলের মাধ্যমে, হ্যাঁ, আরেকটা কি? সুখাধিকারের মাধ্যমে। সুখাধিকারের মাধ্যমে। ঠিক আছে, তাইলে এখন আপনি 26 27 28 কি করবেন? ওই এমসিকিউ বই থেকে জাস্ট হচ্ছে করে ফেলবেন, আর বেশি কিছু আপনার লাগবে না। ঠিক আছে, আর একটা অঙ্ক দেওয়া আছে, ওইটাও ওখানে দেখে নেবেন। তাহলে আমাদের আজকের টপিক শেষ। তারপরে আমরা নেক্সট টপিকে আরো কিছু করব। ঠিক আছে, এখন আপনারা হচ্ছে পরীক্ষা দিতে হবে, এখন রিটেন পরীক্ষা নেওয়াও সমস্যা, দেখাও সমস্যা। এটার জন্য কি করা যেতে পারে আপনারা একটু চিন্তা ভাবনা করে আমাকে জানায়েন সামনের ক্লাসে, যে পরীক্ষা নেওয়া উচিত বা আপনি পরীক্ষায় ঠিকমতো লিখতে পারতেছেন কিনা, এই বিষয়টা জাস্টিফাই করা উচিত, নাইলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন। তো এই ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, যদি আপনারা পরীক্ষা দিতে এগ্রি হন, তাহলে আমি প্রশ্ন করে দিব। ঠিক আছে, ওই প্রশ্নটা আপনি ছবি তুলে আপনার পিডিএফ করে আপনি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। তারপরে এটাকে আমি প্রয়োজনে প্রিন্ট আউট করে হোক বা যেভাবেই হোক, যেটা করলে ভালো হয়, ওখানে দেখে খাতাটার আমি হচ্ছে পরে আপনাকে রিভিউ দিয়ে দিলাম। আর এটা করতে পারেন যদি সম্ভব হয়, তো এটা আপনার সিদ্ধান্ত নেন। আর পরীক্ষা না দিলে আপনার কিন্তু ঝামেলায় পড়ে যাবেন, আপনি বুঝতে পারবেন না আপনার হাত চলে কিনা, বা আপনার লেখার কি অগ্রগতি, আপনার কোন জায়গায় ভুল করতেছেন। ঠিক আছে, এইটা ফাইন্ড আউট করতে হলে আপনাকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা না দিয়ে আপনি এটা ফাইন্ড আউট করতে পারবেন না, এটা হচ্ছে একটা কথা। এইটার ব্যাপারে কি করবেন আপনারা, এটা একটা সিদ্ধান্ত নিয়ে আমাকে জানান সামনে। আচ্ছা, তাইলে আমার কি শেষ হয়েছে? তামাদিও শেষ হয়েছে। হ্যাঁ, কি শেষ হয়েছে? তামাদি। তাহলে এসআর এক বাকি আছে মনে হয়, আর শুধু আর হচ্ছে দেওয়ানি। আচ্ছা, দেওয়ানি থেকে যেটা পড়বেন, শুধু একটা কমন কোশ্চেন দিয়ে দিই। দেওয়ানি থেকে আপনি হচ্ছে কোন কোন আদেশের বিরুদ্ধে আপিল করা যায় এটা পড়েন আজকে। ঠিক আছে, আদেশ 43-এর বিধি 1, এখানে 25টা ফ্যাক্ট আছে, এই 25টা ফ্যাক্ট আপনি কি করেন, বাসায় পড়ে ফেলেন। এটার পাশাপাশি ধারা 104-এ এই দুইটা জায়গায় আপনি দেখেন, ঠিক আছে, কোন কোন আদেশের বিরুদ্ধে কি আপিল করা যায়। ঠিক আছে, কোন কোন আদেশের বিরুদ্ধে আপিল করা যায় এটা দেখেন দেওয়ানি থেকে। তাহলে ভাইয়া 43 আদেশের কয়টা বিধি পড়বো? 25টা বিধি আছে, আপনি গুরুত্বপূর্ণ যেগুলো আছে এখান থেকে 14-15টা পড়েন, সব পড়া দরকার নাই, 14-15টা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইভাবে দেওয়ানি থেকে এটা পড়বেন। তারপর আমি সামনের ক্লাসে দেওয়ানিটা আগে নিয়ে বসবো, আর এটা একটু রিভিউ করে দিব, এটা আপনি একটু পড়বেন। ওকে, না বুঝার কিছু নাই। আদেশ, আচ্ছা, তারপরে আপনি চলে যান ইয়েতে, কোথায়? সুনির্দিষ্ট। এসআর অ্যাক্টে গত ক্লাসে আমরা পড়ছি যে আপনার কোন কোন ক্ষেত্রে এই ক্ষতিপূরণ দেওয়া যায়, কোন কোন ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়া যায় না। ঠিক আছে, 19 ধারা 21-এর 1, যেগুলো সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন সম্ভব না, ওখানেই তো ক্ষতিপূরণ দেওয়া যায়, তাই না? যেখানে কি সুনির্দিষ্টভাবে কি সম্ভব না,
কার্য সম্পাদন সম্ভব না, ওই জায়গাতে কি করা যায়? ক্ষতিপূরণ দেওয়া যায়। আর যেখানে সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব সেখানে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবে, ক্ষতিপূরণের আদেশ দিবে। ঠিক আছে, 19 ধারা। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে কি করতে হবে? মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে যেটা আপনার দেখতে হবে, গত ক্লাসে আমরা এটা দেখছি। তারপর কে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের অধিকারী, আর কে সুনির্দিষ্ট কার্য সম্পাদন পাবে, আর কে সুনির্দিষ্ট কার্য সম্পাদন পাবে না, এটাও আমরা দেখছি। ঠিক আছে, কোন ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন আপনার পাওয়া যাবে, কোন ক্ষেত্রে পাওয়া যাবে না, এটাও আমরা দেখছি 12 আর 21। আর কে কে সুনির্দিষ্ট কার্য সম্পাদন আপনার পাবে আর কে কে পাবে না, এটা দেখছি 23-এ কে কে পাবে, 24-25-এ কে কে পাবে না। আর আরেকটা দেখছি যে কার বিরুদ্ধে সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব, কার বিরুদ্ধে সম্ভব না, 27-28। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে আপনার আজকে যেটা দেখতে বলবো আপনাদেরকে দলিল। ঠিক আছে, এই দলিল সংক্রান্ত ইস্যুতে আপনার যেটা দেখবেন সেটা হচ্ছে দলিল সংশোধন। দলিল সংশোধন আপনারা 31 থেকে 34 পর্যন্ত পড়বেন, দলিল সংশোধন। ঠিক আছে, মানে দলিল সংশোধনের মূলনীতিগুলা। তারপর ডিটেলসে আমরা সামনের ক্লাসে দেখবো। আপনারা একটা পড়া দিয়ে রাখতেছি, দলিল সংশোধন আর চুক্তি রদ। ঠিক আছে, চুক্তি রদ এটা পড়বেন 35 থেকে 38 পর্যন্ত। চুক্তি রদ সংক্রান্ত মূলনীতি, যেখানে সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব না সেখানে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের বিকল্প হিসাবে কি চাওয়া যায়? চুক্তি রদ চাওয়া যায় এবং ক্ষতিপূরণ চাওয়া যায়। ঠিক আছে, যদি চুক্তি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন সম্ভব না হয় তাহলে চুক্তি রদ করতে বলবে। আপনি আপনার এই কোন একটা চুক্তি করলেন, এখন এটা কার্য সম্পাদন সম্ভব না, সেক্ষেত্রে কি বিকল্প প্রতিকার কি হয়? চুক্তি রদ করতে হবে। ঠিক আছে, অথবা আপনার যার পক্ষে চুক্তি আপনার যার অনুকূলে চুক্তির রায় আসছে তাকে বলতে পারে অপর পক্ষকে কি করার জন্য, কিছু ক্ষতিপূরণ দেওয়ার জন্য। চুক্তি রদ করে কি ক্ষতিপূরণ মঞ্জুরের বিষয়টাও আছে কত ধারায়? 38 ধারায়। এই বিষয়গুলো একটু দেখবেন। তারপর দলিল বাতিল, এটা দেখবেন 39 থেকে 41 পর্যন্ত। দলিল বাতিল, কে কে দলিল বাতিল করতে পারে, এবং আংশিক দলিল বাতিল, দলিল বাতিল করে ক্ষতিপূরণ। ঠিক আছে, যার অনুকূলে দলিল বাতিল করছে তাকে বলবে অপরপক্ষ কি করার জন্য, ক্ষতিপূরণ দেওয়ার জন্য। একটু ব্যতিক্রম এগুলা। ক্ষতিপূরণ যে জিতে সে দিবে, যে হারছে তাকে। ক্ষতিপূরণ যে জিতে সে দিবে, যে হারছে তাকে। আচ্ছা, এই হচ্ছে আপনার বেসিক জিনিস, এটা আপনারা একটু বাসায় কি করবেন, পড়ে রাখবেন। আর দলিল থেকে আরো একটু ডিপ লেভেলে আমরা সামনের ক্লাসে যেগুলা পড়বো, যে দলিলের পক্ষ যদি কেউ হয়, দলিলের পক্ষ, ঠিক আছে, দলিলের যার স্বার্থ আছে এবং যে দলিলের পক্ষ, যদি দলিল বাতিলের কোনো ইস্যু থাকে তাইলে কি তাকে দলিল বাতিল চাইতে হবে কিনা, নাকি শুধু ঘোষণামূলক মামলা করলেই চলবে? দলিল বাতিল চাইতে হবে। শুধু ঘোষণামূলক মামলাটা এই ক্ষেত্রে রক্ষণীয় না, তাকে কি করতে হবে? দলিল বাতিলটাও চাইতে হবে। এখন সে যদি সম্পত্তি থেকে বেদখল হয়ে থাকে, ঠিক আছে, তাহলে তাকে ওই দখল পুনরুদ্ধারের মামলাও করতে হবে। তার মানে যদি কেউ দলিলের পক্ষ হয়ে থাকলে, বিরোধী দলিলের পক্ষ হয়ে থাকলে, বিরোধী সম্পত্তির যদি দলিল থাকে, সেই দলিলের পক্ষ যদি কেউ হয়ে থাকে, তাহলে শুধু ঘোষণামূলক মামলায় তার জন্য পর্যাপ্ত প্রতিকার না, আনুষঙ্গিক প্রতিকার হিসেবে সে দলিল বাতিল চাইবে। আর কি করবে? আপনার ঘোষণামূলক মামলা করবে। আর যদি বেদখল হয় তাহলে দখল পুনরুদ্ধারও চাইবে। এটা হচ্ছে বেসিক কথা। আর একটা ইস্যু হচ্ছে, যদি কেউ দলিলের পক্ষ না হয় তাহলে কি তাকে দলিল বাতিলের মামলা করতে হবে কিনা? না, কেউ যদি দলিলের পক্ষ না হয় তাহলে তাকে দলিল বাতিলের মামলা করতে হবে না। দলিলটি তার উপর বাধ্যকর না এই মর্মে ঘোষণামূলক মামলা করলেই চলবে, দলিলের পক্ষ না হইলে। ঠিক আছে, তাহলে পরীক্ষায় প্রবলেম আসতে পারে, এইভাবেও প্রবলেম আসতে পারে, অথবা আসতে পারে দলিল বাতিলের মামলা এবং আপনার এই দলিলটা তার উপর বাধ্যকর নয়। ঠিক আছে, এই মর্মে ঘোষণামূলক মামলার মধ্যে পার্থক্য কি, তখন আপনাকে এই পার্থক্যগুলা এবং ধারা দিয়ে আপনাকে বলতে হবে। এই হচ্ছে বেসিক আলোচনা। সামনের ক্লাসে আমরা আরো ডিটেলসে যাব। আর কোন ক্ষেত্রে দলিল বাতিল চাইতে হয় না, শুধু ঘোষণামূলক মামলা করলেই চলে দলিলের পক্ষ হইলেও। সেই ক্ষেত্রে দলিলটা যদি আপনার জাল হয়, ঠিক আছে, দলিলটা যদি শুরুতেই বাতিল হয়,
ভয়েড অ্যাব ইনিশিউ, একটা দলিল যার করার যোগ্যতা নাই সেই যদি দলিলটা সম্পাদন করে তাহলে সেখানে আর দলিল বাতিলের মামলা করা লাগে না। সেইখানে আপনার ঘোষণামূলক মামলা করলেই চলে। আর দলিলটা যদি বাতিল যোগ্য হয়, দেখেন দলিল কোন কোন ক্ষেত্রে বাতিল হয়, যদি দলিলটা বাতিল যোগ্য হয় সেক্ষেত্রে দলিলটা বাতিল হয়, যদি আপনার দলিলটা প্রতারণামূলক ভাবে তৈরি করা হয় সেক্ষেত্রে দলিলটা বাতিল হয়। এখন যদি দলিলটা বাতিল যোগ্য হয় তাইলে তো সেটা বাতিল দলিল না, মানে চ্যালেঞ্জের মুখে পড়লে বাতিল হবে, নাইলে বাতিল না। তার মানে বাতিল যোগ্য দলিলটাকে আপনি কি দলিল বাতিল চাইতে হবে, যেটা বাতিল করার মতো, মানে এখনো কার্যকর আছে যেহেতু এখন কেউ চ্যালেঞ্জ করে নাই, তাহলে এই ক্ষেত্রে দলিল বাতিলের মামলা করতে হবে। আর দলিল সম্পাদন করার যোগ্যতা নাই এরকম লোক যদি দলিল করে তাহলে এটা কি শুরু থেকেই বাতিল, শুরু থেকেই বাতিল, ভয়েড অ্যাব ইনিশিউ। তো যে দলিলটা শুরু থেকেই বাতিল এটার বাতিল চাইতে হয় না, শুধু ঘোষণামূলক মামলা করলেই চলে। এই বেসিকটা ক্লিয়ার? এখান থেকে আমরা বিভিন্ন প্রবলেম দেখবো, আপনারা কি এটা বুঝতে পারছেন? তাহলে SR1 থেকে এগুলা পড়েন আপনারা একদম 42 পর্যন্ত, 43 সহ, যে ঘোষণামূলক মামলা কার কার উপর বাধ্যকর হবে, ঘোষণামূলক মামলা রায় মানতে কে কে বাধ্য। 43-এ বলছে মামলার পক্ষগণ, অন্যরা মানতে বাধ্য না। তাহলে 43 পর্যন্ত আপনারা কি করেন, 31 থেকে 43 পর্যন্ত খুঁটিনাটি ভালো করে পড়েন, আমি যা বলছি তার মধ্য থেকে, ঠিক আছে? বেসিকলি তাহলে আপনাদের সমস্যা হবে না। সামনের ক্লাসে আমরা আরো কিছু টপিক দেখবো, এভাবে আমরা শেষ করবো, এবং পরীক্ষা এগুলোর মধ্য থেকে প্রশ্ন আসবে, বেসিক হোক আর ক্রিটিক্যাল হোক আর জটিল হোক আর অজটিল হোক, এর বাইরে থেকে কিছু আসবে না। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো এতটুকুই, আমাদের 7 সাবজেক্টের আজকের রিভিউ এতটুকুই। ওকে, আল্লাহ হাফেজ, বাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, কোনো সমস্যা নাই তো? আল্লাহ হাফেজ, বিদায় নিলাম, হ্যাঁ।